থ্যাংক ইউ স্যার। এখানে দুইটা জিনিস, একটা হলো অ্যানালাইসিস এবং একটা হলো টেকনিক। তো অ্যানালাইসিস যখন ওয়ার্ডটা আমরা দেখব, অ্যানালাইসিস ওয়ার্ডটা দিয়ে আমরা একটা জিনিস বুঝি যে তুমি কিছু ডাটা নিয়ে তুমি এটাকে একবারে বিশ্লেষণ করতেছো, বিশ্লেষণ করে তুমি একটা কিছু বের করার চেষ্টা করতেছো। তার মানে তুমি বিশ্লেষণ করে যেটা করতেছো সেটা হলো, বাবা রেডি রেডি বাবা, ক্লাস নিচ্ছি প্লিজ। ওকে, থ্যাংক ইউ রেডি। তো যখনই আমরা দেখবো যে আমরা বিশ্লেষণ করতেছি, কখন আমরা একটা প্রবলেম নিয়ে কখন আমরা বিশ্লেষণ করব, যখন দেয়ার ইজ এ প্রবলেম, কোনো একটা প্রবলেম আমরা পাইছি। প্রবলেম ছাড়া, যেমন আজকে আমাদের দিনে এখন পর্যন্ত কোনো প্রবলেম নাই। ওকে, আজকে আমাদের দিনে কোনো প্রবলেম নেই, তাইলে আমরা কি অ্যানালাইসিস করতে বসে যাব যে আজকে আমাদের কি সমস্যা ছিল, কি করছি না করছি, কিভাবে কি করতে পারতাম? না, আমরা করব না। আমরা কখন করব? যখন আজকে কিছু একটা প্রবলেম হইছে। আ যে এই প্রবলেমটা আমি এখন কিভাবে এড়াইতে পারতাম, বা কিভাবে কি করলে এই জিনিসটা আ আমার উপর আসতো না। কিংবা এখন আসলে আমি কিভাবে এই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবো। তার মানে তুমি এই জিনিসগুলো যখনই তুমি করতেছো, তখন আসলে তুমি যেটা করতেছো সেটা হলো যে তুমি রিসার্চ করতেছো। এটা একটা রিসার্চের একটা ডিসিপ্লিনে চলে যাবে। তুমি রিসার্চ করতেছো যে তুমি কি করতে পারতা, কি না করতে পারতা, কি করলে এই জিনিসটা এভয়েড করতে পারতা। এটা এক ধরনের তুমি রিসার্চ করতেছো। তো এনালাইসিস আমরা যখনই দেখবো, তখনই বুঝবো যে আমরা কোন একটা রিসার্চ ডিসিপ্লিন নিয়ে, কোন একটা রিসার্চের সাইড নিয়ে আমরা কাজ করতেছি। আর টেকনিক যে জিনিসটা, টেকনিক মানে হলো এখন তুমি বের করলা যে আচ্ছা এই জিনিসটা করলে আমি এভয়েড করতে পারতাম এই কিটা। এই যে জিনিসটা তুমি একটা চিন্তা করছো, এই যে একটা টেকনিক তুমি বের করছো যে এইটা করলে আমি বের হয়ে আসতে পারতাম, কিংবা এইটা করলে আমি এই প্রবলেম থেকে বের হয়ে যাব। এই প্রবলেম আর থাকবে না। এটাই হলো টেকনিক। তো এই টেকনিক গুলা তোমাকে এপ্লাই করতে হবে কখন? যখন তুমি এনালাইসিস করে কিছু একটা রেজাল্ট পেয়েছো যে এই হইলো আমার রেজাল্ট। এখন এই রেজাল্টকে আমার পাইতে হলে এই জিনিস করতে হবে। এইখানে ২ টা জিনিস মূলত ইম্পোর্টেন্ট, এনালাইসিস এবং টেকনিক। চ্যাপ্টার 6 আমি আগামী ফ্রাইডেতে করাবো অনলাইনে, সেইম সকাল ১০টা ১০:৩০ দিকে শুরু হবে। ১০ টায় টাইম দিয়েছি, ডেফিনিটলি একটু পরে শুরু হবে। সো তোমরা যদি ১০-১৫ মিনিট লেট হয়ে যায় কোনো অসুবিধা না। আমি ১০ টাতে টাইম দিছি, মানে ১০ টাতেই শুরু করব এমন কোন কথা না। ১০-১৫ মিনিট আমি ডেফিনিটলি লেট করি। তোমাদের জন্য ওয়েট করতে হয়। তোমরা ১০ জন আর ৫ জন আসো। তো এখানে দেখো কি বলছে? বিজনেস অ্যানালাইসিস ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ এ রিসার্চ ডিসিপ্লিন। এটা একটা রিসার্চ ডিসিপ্লিন দ্যাট হেল্পস ইউ টু কি? ফাইন্ড দ্য বিজনেস নিডস। বিজনেসের কি দরকার? আমরা এন্ড আইডেন্টিফাই সলিউশনস টু বিজনেস প্রবলেমস। এই যে আমি বলছি যে আমরা এনালাইসিস করতেছি কখন? যখন আমার জীবনে একটা প্রবলেম আছে। যে আমি এই প্রবলেমটা থেকে কিভাবে বের হয়ে আসতে পারি? কিভাবে কি করলে আমি এই প্রবলেমটাতে ভবিষ্যতে আর পড়ব না? তো এই জিনিসটা আমরা তখনই করব, এনালাইসিস আমরা তখনই করব যখন একটা বিজনেস প্রবলেম এ পড়ছে, কিংবা একটা প্রবলেম সামনে আসছে। যেমন বাংলাদেশে এখন ডলারের ক্রাইসিস আসছে। সো তারা এনালাইসিস করে বের করছে যদি আমরা আমদানি কমাইতে পারি, আমদানি নিরুৎসাহিত করতে পারি, আ ডলার পাচার যদি বাইরে বন্ধ করতে পারি, তাইলে আমাদের ডলারের সংকট কাটিয়ে উঠতে পারবো। যে কারণে কিন্তু এটার প্রত্যেকটা জিনিস জাইনা রেখো যে এভরি ডিসিশন এর একটা সাইড ইফেক্ট থাকবে। তুমি যত ধরনের তুমি একটা এনালাইসিস করে এমন একটা বের করতে পারো, বা যেকোনো এক ধরনের সলিউশন তুমি বের করছো, এর সাইড ইফেক্ট কিছু থাকবেই। আমি কিছু এক্সপ্লেইন করি। এ আ বর্ত যেটা এক্সাম্পল দিলাম, এই যে আমরা বলছি আমদানি কমায় দিছি, বা আমদানি কমায় দিতে হবে, এই করতে হবে। এটার সাইড ইফেক্ট হিসেবে কি আসছে? এটার সাইড ইফেক্ট হিসাবে আসবে বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাবে। কারণ তোমার এটা ক্রাইসিস শুরু হবে। এই জিনিসটা কম থাকবে। আগে যেখানে ফর এক্সাম্পল আ গণহারে জিনিসটা আসতো, অনেকেই আনতো। এখন সেখানে তুমি স্ট্রিক্ট হয়ে গেছো। যেখানে আগে তোমার ধরো ১০০ টন জিনিস আনতা, এখন তুমি সেখানে ৫০ টন আনতে দিচ্ছ। কিন্তু তোমার বাজারে চাহিদা আছে ১০০ টনের। রাইট? বাজারে চাহিদা আছে ১০০ টনের। তখন কি হবে? আমরা ইকোনমিক্স কোর্স করছো না? করছো? সবাই করছো এখানে? জি স্যার। স্যার জি করছি। স্যার। ইকোনমিক্স কি বলে? ডিমান্ড আর সাপ্লাই এর সাথে কি বলে ইকোনমিক্স এ? সাপ্লাই যদি কম থাকে, ডিমান্ড যদি বেশি থাকে, তাইলে কি হবে? স্যারের প্রাইস বাড়বে। প্রাইস বাড়বে, প্রাইস হাইক হবে। ঠিক না? তোমার সাপ্লাই কম, ডিমান্ড বেশি, তোমার প্রাইস বাড়তে থাকবে। এখন সাপ্লাই যদি কম হয়, সরি সাপ্লাই যদি বেশি হয় আর ডিমান্ড কম থাকে, তাইলে কি হবে? প্রাইস কমে যাবে। রাইট? সো প্রত্যেকটা জিনিসের একটা সাইড ইফেক্ট আছে। যেমন আমরা এখানে বলছি যে these solutions may include the development of a software or system component.
আমরা এমন করতে পারি যে আমরা একটা সফটওয়্যার দিয়ে প্রবলেমটা মিটানোর চেষ্টা করি। যেমন ধরো আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়াটা আমি খুবই অপছন্দ করি। যে কারণে তোমাদের বলি কাগজে লিখে দাও। অনেক টিচার রুল কল করে প্রত্যেক ক্লাসে। আমার এই জিনিসটা মনে হয় যে ইটস a ওয়েস্ট অফ টাইম। এই যে ৫ মিনিট একটা সময়, ইটস a ওয়েস্ট অফ টাইম, নাথিং এলস। বরং তোমরা কাগজে লিখে দিলেও আমার যেখানে হচ্ছে, হ্যাঁ, হয়তো কি করতেছো, অ্যাটেন্ডেন্স আছে ১০ জনের, তোমরা ১১ জন লিখে দিচ্ছ। একটুক আমাকে মেনে নিতেই হবে যে একটুক প্রবলেম আসবে। এই প্রবলেমটাকে আমি মিটিগেট করার জন্য, প্রবলেমটা মিটানোর জন্য আমি কি করব? আমি হয়তো মাঝেমধ্যে কাউন্ট করব। যে কতগুলো মাথা আছে এবং কতগুলো জনের নাম লেখা হইছে। তখন আমি কি করব? তো প্রত্যেকটা জিনিসের এখন আমি সফটওয়্যার চিন্তা করলাম যে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিবো আমি সফটওয়্যারে। যে আমার যেহেতু টাইম কনজিউম হচ্ছে, সেটা সফটওয়্যারে নিয়ে নিবো কিভাবে? আমি হয়তো একটা ফর এক্সাম্পল ফিঙ্গার স্ক্যানার আমি প্রত্যেকটা ক্লাসরুমের মধ্যে সেট করে দিয়ে দিলাম। প্রত্যেকটা ক্লাসরুমে একটা ফিঙ্গার স্ক্যানার থাকবে। তুমি যখন ক্লাসে ঢুকবা, ফিঙ্গার স্ক্যান করবা। যখন বের হয়ে যাবা, ফিঙ্গার স্ক্যান করে বের হয়ে যাবা। সো আমার কাছে ২ টা জিনিসই থাকবে। কারা কতক্ষণ ছিলা অটোমেটিক্যালি আমি বুঝে ফেলতে পারব। যেমন দেখো আমার এইখানে যখন আমি অনলাইন ক্লাস নিচ্ছি, তখন কি করা লাগতেছে? আমার কোনো অ্যাটেন্ডেন্স নেওয়া লাগতেছে না। কারণ দিন শেষে আমি ওইখানে রিপোর্টে গেলেই আমি সবার জেনে যাব। যে কারা ছিল। হ্যাঁ, তোমরা অনেকে আইডি দিয়ে ঢুকতেছো না, নাম দিয়ে। একটু প্রবলেম আমি মেনেই নিয়েছি। যে আমার নাম দিয়ে খুঁজে বের করতে হবে। ৮ টা ফাইলই আমাকে ওপেন রাখতে হবে যেহেতু ৮ টা সেকশন। তোমাদের ৮ টা সেকশন আগামী সেমিস্টারে কিন্তু ৬ টা সেকশন হয়ে যাচ্ছে। যারা জানো না। ৬ টা সেকশন হয়ে যাচ্ছে। স্টুডেন্ট সংখ্যা তোমাদের কয়েকটা ২ টা সেকশনে খুব বেশি কমে গেছে। সো তোমাদের মার্জ করা হবে বিভিন্নভাবে। কান্নাকাটি শুরু করে দিতে পারো এখন থেকে। আ তো যেহেতু আমি কি পেয়ে যাই আমার ৮ টা ফাইল ওপেন রাখতে হইতেছে। আমি কন্ট্রোল F দিয়ে ফাইন্ড করে বাই করতে হইতেছে যে এই নামটা কোন সেকশনে আছে যাদের আইডি নাই সাথে। ইভেন আইডি থাকলো, এই যে এখন আমি ৩ টা ৪ টা সেকশনের স্টুডেন্ট আছো। আমি কিভাবে বের করতে হইতেছে? ওই তোমরা তো আর সিরিয়ালি আইডি মেইনটেইন করে তোমরা সেকশন করো নাই। সো আমাকে আল্টিমেটলি খুঁজে সো আমি একটুক প্রবলেম আমি মেনে নিছি যে একটুক প্রবলেম থাকবে, একটুক জিনিস থাকবে। এইটা হলো সাইড ইফেক্ট। এই যে এই প্রবলেমটা আছে। আমি সফটওয়্যার দিয়ে এই জিনিসটা মেইনটেইন করার চেষ্টা করতেছি, এই প্রবলেমটা আসতেছে। আবার তুমি যদি মনে করো যে ক্লাসরুমে যদি আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিই, তাইলে কি প্রবলেম আসবে? আমাকে প্রত্যেকটা একটা বিগ ইনভেস্টমেন্ট লাগবে। যতগুলা ক্লাসরুম ইউনিভার্সিটিতে আছে, সবগুলো ক্লাসরুমে আ ফিঙ্গার স্ক্যানার বসাইতে হবে। একেকটা ফিঙ্গার স্ক্যানার ৳৮,০০০-১০,০০০ দাম। ৳১০,০০০ করে যদি ৩০ টা ক্লাসরুম থাকে আমার এখানে ৳৩,০০,০০০ র একটা খরচ আসবে। সাথে কি আসবে? এটার জন্য আলাদা একটা সার্ভার মেইনটেইন করতে হবে। সেই সার্ভারে সব মিলিয়ে ধরো এভাবে ৳৫,০০,০০০ র মতো তোমার খরচ আছে। সো এটা হলো তার সাইড ইফেক্ট। তো প্রবলেম তুমি সলিউশন যদি বের করো, এটাও তোমাকে জেনে রাখতে হবে যে এই সলিউশন তোমাকে আ বিনা পয়সায়, বিনা কিসে, সবসময় টাকা দিয়ে হয় না সবকিছুর মূল্যায়ন। আ তোমার আ কি ছাড়া? সাইড ইফেক্ট ছাড়া আসতেছে না। কিছু না কিছু একটা তোমাকে লুজ করতে হবে এই প্রবলেম সলিউশন করার জন্য। যেমন ধরো আ এখন অ্যাটেন্ডেন্স কম বলে আমি কি করলাম যে বললাম যে আজকে যারা অ্যাবসেন্ট আছে তাদের আমি ৩ টা করে অ্যাটেন্ডেন্স কেটে দিব। সো তুমি কিছু একটা তোমার প্রবলেম ছিল কি? আমার ঘুম কম হইছে। রাত্রেবেলা আমি সলিউশন বের করছি। আচ্ছা কালকে ক্লাস না করে আমি ঘুমাবো। এটা সাইড ইফেক্ট এইটা আসছে। ওকে? তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে যখন আমি কখন আমি একটা জিনিস নিয়ে এনালাইসিস করব? যখন একটা প্রবলেমে পড়ছি। এবং এনালাইসিস এর মূল উদ্দেশ্য কি থাকে? এনালাইসিস এর মূল উদ্দেশ্য থাকে একটা প্রবলেমের সলিউশন বের করা। So these solutions may include the development of a software or system component, improvements in process. আমরা চিন্তা করতে পারি কি আচ্ছা প্রসেসটা আমি ইমপ্রুভ করব। প্রসেসটা আমি কিভাবে ইমপ্রুভ করব? আমি ধরো এখন বললাম ওই যে সেম অ্যাটেন্ডেন্স এর ব্যাপারটা। আমি কি রাখবো না? আ ফিঙ্গার স্ক্যানার যেহেতু প্রায় ৳৫,০০,০০০ খরচ পড়ে যায়। আমি ৳৫,০০,০০০ এফোর্ড করব না বা আমি এফোর্ড করতে পারব না। সো আমি কি করলাম? অন্য একটা ইমপ্রুভ করলাম। এখন আমরা রুল কল করি। রুল কল করে টাইম নষ্ট হয় ৫ মিনিটস। ইনস্টিড যদি আমি রুল কল না করে আমি যেটা করতেছি যে আচ্ছা লিখে দাও, সেটা হলো ইমপ্রুভ করলাম। প্রসেসটাকে আমি একটু ইমপ্রুভ করছি। কিংবা লিখে দিলে আমি দেখতে পাচ্ছি যে তোমরা ১০ জন অ্যাটেন্ড থাকলে ২০ জনের নাম চলে আসতেছে। কারণ অন্যভাবে ইমপ্রুভ করো। আ সেই ইমপ্রুভ এমন হইতে পারে যে আমি সিআর কে দায়িত্ব দিলাম যে তুমি আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে আসো। কিন্তু যদি আ বাড়তি আমি অ্যাটেন্ডেন্স পাই, তাইলে আমি তোমার অ্যাটেন্ডেন্স কেটে দিব। তখন সিআরআর এই জিনিসটা হয়তো করতেই দিবে না। সে নিজ থেকে নিজের দায়িত্বে এই জিনিসটা করবে। কারণ ফ্রেন্ডের জন্য নিজের কি করবে না। সো আমি এই জিনিসগুলো হইলো আমি ইমপ্রুভ করতে পারি যে আমি ইনভেস্টমেন্ট এ যাচ্ছি না, আমি ইমপ্রুভ করব। অথবা অর্গানাইজেশনাল চেঞ্জ আনতে পারি। অর্গানাইজেশনাল চেঞ্জ মানে কি? আমরা ধরো ঠিক করলাম যে কালকে থেকে অ্যাটেন্ডেন্স এর জন্য কোনো আলাদা মার্ক থাকবে না। তো আমরা সেটা অর্গানাইজেশনাল চেঞ্জ করলাম। একটা পুরো অর্গানাইজেশনে আর এখন থেকে কোনো অ্যাটেন্ডেন্স এর জন্য কোনো মার্ক নাই। সো তোমরা ক্লাস অ্যাটেন্ড করলে করো।
না করলে নাই, এটার জন্য কোনো এক্সট্রা মার্কও নাই, এক্সট্রা কি পেনাল্টিও নাই। অথবা স্ট্র্যাটেজিক প্ল্যানিং কি হইতে পারে? এই সেম ইস্যুটা নিয়ে আমরা বলতে পারি যে যাদের 80% আমাদের এখন নিয়ম আছে কিন্তু ইউনিভার্সিটিতে যে 70% অ্যাটেন্ডেন্স না থাকলে তোমাদেরকে ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এটা কিন্তু রুলস আছে। আমরা যদিও স্ট্রিক্টলি রুলস ফলো করি না, আর্কিটেকচার ডিপার্টমেন্ট এটা স্ট্রিক্টলি ফলো করে। আর্কিটেকচার ডিপার্টমেন্ট এখন থেকে বাংলাদেশ স্টাডিজ কোর্স নেয় এবং তারা সেমিস্টারের শুরুতেই আমাদেরকে বলে দিছে যে স্যার যাদের অ্যাটেন্ডেন্স 70% এর কম থাকবে আমরা তাদেরকে কিন্তু রিপোর্টেড করে দিব, তাদেরকে আমরা ফাইনাল পরীক্ষায় বসতে দিব না। কিছুই করা লাগে না, তারা শুধু একটা চিঠি পাঠাবে আইডি নাম্বার দিয়ে এক্সাম কন্ট্রোল অফিসে, ওই সাবজেক্টের জন্য সে ফাইনাল পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবে না, শেষ। তো এটাও করতে পারি যে আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং পলিসি আমরা ডেভেলপ করতে পারি যে এই জিনিস আমরা করব। তাতেও হয়তো তোমার বিভিন্ন জিনিস চেঞ্জ হয়ে যাবে। The purpose of business analysis is to identify solutions that meet the need for improvement. যে এই যে আমি বলছি যে প্রবলেম থাকলেই তুমি অ্যানালাইসিস করবা এবং অ্যানালাইসিসের মূল কাজই হবে তোমার প্রবলেমের সলিউশন বের করা। এখন আরেকটা প্রশ্ন 100% শিওর তোমরা ফাইনালে পাবা, সেটা হলো এখান থেকে এই পেজ থেকে যেটা ওই কোশ্চেন আসতে পারে যে হোয়াই অ্যানালাইসিস ইজ ইম্পর্টেন্ট অথবা হোয়াটস দ্য পারপাস অফ অ্যানালাইসিস, সেটা আসতে পারে। আরেকটা যেটা মূল কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন কনসেপ্টস এন্ড ইনসাইটস। কনসেপ্টস আর ইনসাইটের মধ্যে পার্থক্য কি? এই দেখো পরের লাইনে বলছে বিজনেস অ্যানালাইসিস প্রসেস অফার্স concepts and insights into the development of the initial framework for any project. এই কনসেপ্ট যে বলছি আর ইনসাইট যে বলছি এই দুইটার মধ্যে পার্থক্য কে বলতে পারবা? যে কনসেপ্ট আর ইনসাইটের মধ্যে পার্থক্য কি? স্যার কনসেপ্ট হচ্ছে কোনো কিছুর ধারণা, আর ইনসাইট হচ্ছে একটা কাজ করার পরে আমরা যেসব স্ট্যাটিস্টিক্স পাবো, কতটুকু কাজ হয়েছে না হয়েছে, এটা আর কি। কাছাকাছি, ভেরি ভেরি কাছাকাছি, অনেক কাছাকাছি। কে বলছো? আমি স্যার শাফি। শাফি। এ সেকশন রাইট? সি সেকশন স্যার। সি সেকশন। কনসেপ্ট হলো সে যেটা বলছে, কি বলছো জানি? কনসেপ্ট হচ্ছে কোনো কিছুর কাজ করার ধারণা। ধারণা নেওয়া। হ্যাঁ, কনসেপ্ট মানে হলো আমি একটা ধারণা, যেমন আমি ফর এক্সাম্পল আমি থাকি টিবি গেটে, আমি টিবি গেট এরিয়াতে একটা বিজনেস করতে চাই, এটা হইলো আমার কনসেপ্ট যে আমি একটা বিজনেস করব। ওকে, আমি একটা বিজনেস করব, এইটা ওই যে ধারণা নেওয়া, এটা হইলো কনসেপ্ট যে আমি ধারণা নিচ্ছি যে আমি এখানে বিজনেস করতে পারবো। এখন ইনসাইট কি? ইনসাইট হলে এখন আমি কি করব? যারা এখানে বিজনেস করতেছে এই টিবি গেট এরিয়াতে, আমি প্রত্যেকের ডাটা কালেক্ট করব না? ডাটা কালেক্ট করে সেগুলোকে এনালাইজ করব যে কোন বিজনেসটা বেশি চলতেছে, কোন ধরনের বিজনেসের এখানে চাহিদা বেশি, রাইট? এটা করতে হবে নাকি না করে আমি চিন্তা করবো যে আচ্ছা এখানে তো দেখতেছি ফার্মেসি বেশি চলতেছে, আমি আরেকটা ফার্মেসি দিয়ে দিই। এইটাই হয় বাংলাদেশে, এইটাই হয়। যেখানে দেখবো ফার্মেসি আছে সেখানে 200টা ফার্মেসি আছে, সবাই মাছি মারতেছে, বুঝছো? সেখানে যদি 2টা ফার্মেসি থাকতো বা 4টা ফার্মেসি থাকতো তাহলে 4 জনই বিজনেস করতে পারতো। এখন সেখানে হয়ে গেছে 200টা ফার্মেসি। কিংবা যেখানে মিষ্টি, যে আমি ক্লাসে একটা এক্সাম্পল দিছিলাম যে প্রথমে ছিল দুধওয়ালা বিজনেস করতেছে, দেখে চলে আসলো দুধসাগর, তারপরে দেখবা যে দুধ মহাসাগর, বুঝছো? আমরা অ্যানালাইসিস করি না যে আমার মার্কেট কতজনের আছে। মার্কেট যদি থাকে ফর এক্সাম্পল 1000 জন মানুষের, আমার যদি এখানে এই এরিয়াতে 101টা বিজনেস থাকে তাহলে এই 1000 জন মানুষকে পাবে, ঠিক আছে? কিন্তু যখন 2টা বিজনেস হয়ে যাবে তখন এখানে 500 ভাগ হয়ে যাবে, 3টা বিজনেস হলে 333 করে ভাগ হয়ে যাবে, 4টা বিজনেস হলে 250 করে ভাগ হয়ে যাবে। এইটা আমরা চিন্তা করি না, আমরা দেখি যে তারা তো বিজনেস করতেছে, ভালোই তো, সারাদিন দেখি ব্যস্ত, বিজি আছে, ঠিক আছে আমরা এই জিনিসটা করে ফেলি। কোনো ইনসাইট নেই না। ইনসাইট নিলে আমরা হয়তো বুঝতে পারতাম এখানে আসলে কাস্টমারের নিড কি, কাস্টমার কতজন আছে, সেটা ভাগ হওয়ার পরে আমার লাভ থাকবে কিনা, প্রফিট থাকবে কিনা। আমি যদি এখন 1000 জন আছে বলে সে লাভ করতেছে, আমি দেখতেছি সে অনেক ব্যস্ত, যখন তার 500 জন হয়ে যাবে বা আমি যখন আরেকটা বিজনেস সেম বিজনেস খুলবো তখন যখন 500 জন হয়ে যাবে তখন কি হবে? 500 জন দিয়ে কি এই বিজনেসের নিড ফুলফিল করা, বিভিন্ন ধরনের খরচ মেনটেন করা সম্ভব কিনা? 4 নাম্বার জন যখন খুলতেছে 250 জন দিয়ে করা কি সম্ভব কিনা, সেটা অ্যানালাইসিস তোমাকে করতে হবে। সেই অ্যানালাইসিস করার জন্য তোমার বিভিন্ন ধরনের ডাটা লাগবে। ডাটাগুলো কি কি? যে যখন একজন ছিল সে কি পরিমাণ প্রফিট করতে, এখন 3টা বিজনেস বা 4টা বিজনেস হওয়ার পরে সে কি পরিমাণ প্রফিট করতেছে, কি অবস্থায় আছে, সে কি স্ট্রাগল করতেছে নাকি আগে ইলেকট্রিসিটির দাম কম ছিল এখন ইলেকট্রিসিটির দাম বাড়ার পরে তার বিজনেসের উপর এটা কি এফেক্ট পড়ছে, এখন মানুষের হাতে টাকা পয়সার একটু শর্টেজ আছে, এতে সে কোন ধরনের
প্রবলেম সাফার করতেছে, ফার্মেসি যদি হয় ফর এক্সাম্পল, তাইলে কিসের সময়, করোনাকালীন সময়ে তার বিজনেস যখন বেশিরভাগ বিজনেস বন্ধ ছিল, লকডাউন ছিল, তখন সে কোন ধরনের সাফার করছে। তোমার কাছে এভরি সিঙ্গেল ডাটা থাকতে হবে এবং সেই ডাটাগুলোকে নিয়ে তুমি অ্যানালাইসিস করতে হবে। সেটাকেই বলে ইনসাইট। যখন তুমি ভিতরের জিনিস জানতে পারবা, জাস্ট বাহ্যিক ব্যাপারটা না, বরং ভিতরের একটা জিনিস তুমি জেনে নিতে পারবা। এই যে জানার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে এই বিজনেস গুলোকে। আচ্ছা, এটা কি করে? লাস্টে বলছে ইট স্টোরস দ্য কি টু গাইড স্টেক হোল্ডার্স অফ এ প্রজেক্ট। এখন তোমাকে বুঝতে হবে একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন থাকে আমার এই সাবজেক্টের জন্য না। তোমরা যখন ইকোনমিক্স করছো, আমি জানি না তোমাদের ইকোনমিক্স এই জিনিসটা পড়ানো হয়েছে কিনা। ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস ফর লাইফ জানা, স্টেক হোল্ডার আর স্টক হোল্ডার এই দুইটার মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবা স্টেক হোল্ডার আর স্টক হোল্ডারের মধ্যে পার্থক্য? লিডিং ইউনিভার্সিটির জন্য স্টেক হোল্ডার কারা বলতো? স্টেক হোল্ডার কে বলতে পারবা? কেউ নেই? ওপি আসো, জি স্যার। বলো তো স্টেক হোল্ডার আর স্টক হোল্ডারের মধ্যে পার্থক্য কি? কাছাকাছি যাও। পারবে না? ওকে। স্টক হোল্ডার মানে হইলো, ধরো তোমার কোম্পানির, তোমার একটা কোম্পানি আছে, তুমি ডাইরেক্টলি যারা ইনভলভ মানে কি, যে মালিক, নট ইন এভরি ওয়ে, যে মালিক। লিডিং ইউনিভার্সিটির স্টক হোল্ডার কে? ট্রাস্টি বোর্ড। একমাত্র ট্রাস্টি বোর্ড হইল স্টক হোল্ডার। ঠিক আছে? সেখানে স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার যখন আমরা বলবো তখন বোঝাবো লিডিং ইউনিভার্সিটির সাথে জড়িত এভরি সিঙ্গেল পারসন। সেটা আমরা যেরকম টিচাররা আছি, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফরা আছে, তোমরা স্টুডেন্টরা আছো, বোর্ড অফ ট্রাস্টিজ আছে, অ্যাডমিনিস্ট্রেশন, টিচার, স্টুডেন্ট, বোর্ড অফ ট্রাস্টিজ, ওই এলাকাবাসী। কারণ ওই এলাকাতে লিডিং ইউনিভার্সিটি হয়, আগে যেখানে তাদের কোনো কিছুই ছিল না, এখন তাদের সেখানে বড় বড় বিজনেস ডেভেলপ হচ্ছে, ঠিক না? আমি যতদূর শুনছি 2016 সালে মজো বলতে কিছু ছিল না, ওই এলাকাতে কিছুই ছিল না, দুদু মরুভূমি ছিল। ইউনিভার্সিটি হওয়ার পরে একটা একটা করে রেস্টুরেন্ট হইতে হইতে এখন ওইদিকে রেস্টুরেন্টে কি হয়ে যাচ্ছে, করে যাচ্ছে। একটা সেকেন্ড। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন স্টক হোল্ডার এন্ড স্টেক হোল্ডার। তো লিডিং ইউনিভার্সিটি যদি তুমি একটা বিজনেস, অথবা তুমি যদি একটা বিজনেস চিন্তা করো, যে কোনো একটা বিজনেস তুমি চিন্তা করো, যে তোমার দুধওয়ালা ফর এক্সাম্পল, তুমি দুধওয়ালার মালিক, তুমি স্টক হোল্ডার কে? এখন বলো তো দুধওয়ালার স্টক হোল্ডার কে? যে মালিক, যে মালিক, যারা ওনার, তারা হলো স্টক হোল্ডার। হ্যাঁ ঠিক আছে, যারা ওনার তারাই হলো স্টক হোল্ডার। সেখানে স্টেক হোল্ডার কারা? STA স্টেক হোল্ডার কারা? যে আমার যে ব্রাঞ্চেস যারা কাজ করে স্যার ফর ডেলিভারি, ব্রাঞ্চেস না, কাস্টমার। আমরা যারা কাস্টমার আছি তারা স্টেক হোল্ডার। যারা ওখানে এমপ্লয়ি আছে তারা স্টক হোল্ডার। মালিকও আছে, মালিকও স্টেক হোল্ডারের একটা পার্ট। তারপরে ধরো ফর এক্সাম্পল $2 কাছে মানুষ দুধ ডেলিভারি দেয় না, খামারিরা ডেলিভারি দেয় দুধ, তাদের কিনতে হয় না, ওই খামারিরাও ইনক্লুডেড ইন দ্য স্টেক হোল্ডার। কারণ $2 ফর এক্সাম্পল, যারা যারা ওই বিজনেস দিয়ে এফেক্টেড হচ্ছে, ওই বিজনেস এফেক্টেড ইন এ নেগেটিভ সেন্সও বলতে পারো, এফেক্টেড ইন এ পজিটিভ সেন্সও বলতে পারো, দুইটা ওয়েতেই। যারা 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 এক কথায় ওই বিজনেস দ্বারা উপকারী অথবা অপকার যাদেরই হচ্ছে, এই বিজনেস যদি ফর এক্সাম্পল $2 যদি আজকে বিজনেস স্টপ করে, তাহলে কি এফেক্টেড শুধু মালিক হবে? বলতো এফেক্টেড কি শুধু মালিক হবে? ধরো কোয়ালিটি খারাপ হয়ে গেছে, বিজনেস ফল করছে না, সাথে সাথে কারা হবে? আমরা হব, যারা কাস্টমার। অনেকেই আছে $2 দই পছন্দ করে না, এরকম অনেকেই, তারা এটা থেকে বঞ্চিত হবে। যারা দুধ ডেলিভারি দিত, যারা খামারি, গরুর খামারি, দুধ ডেলিভারি দিত $2 কাছে, তাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে না? কারণ তারা $2 তো আর কিনতেছে না, কারণ তার সেল হচ্ছে না।
বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। সো স্টেক হোল্ডার যখন বলবা তখন বুঝবা যে এভরি সিঙ্গেল পার্সন দ্যাট ইজ ইনভলভ ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি উইথ এ বিজনেস, সে হলো স্টেক হোল্ডার। নিজে বানায় লিখো, এই যে এই সেন্টেন্সটা যে আমি বলছি ইংলিশ, আমি তো তোমাদের এখন বানায় বলছি, এটা কি কোথাও লেখা আছে? সো কনসেপ্টটা বুঝো, মূল জিনিসটা বুঝো, তারপরে বানায় লিখো। তোমরা খাতা দেখলেই, যারা খাতা দেখছো যেসব সেকশন এবিসি মনে হয় দেখো নাই, যারা দেখছো তারা বলতে পারবা যে রানা স্যার সবকিছুতেই মার্কিং করছে। তুমি লিখছো এক কথায় কাছাকাছি যাইতে পারছো, এতেও মার্ক পাইছো। হুবহু মিলার দরকার নাই, এবং বানাইয়া লিখছো পুরা আজগুবি জায়গা থেকে আইনা লিখছো, কিন্তু যেহেতু মিলে গেছে আমি মার্ক দিই, মার্ক কাটি না। যদি তোমার ফুল মিলাইতে পারো, প্রপারলি লিখতে পারো, 3-এ 3 পাইছো। অথচ বই থেকে একটা লাইনও লিখো নাই। তোমার কাছে হয়তো মনে হয়েছে যে আমি এটা কি লিখছি আল্লাহ জানে, স্যার না পুরা মার্কিং করলে তো মার্ক দিবে না, এটা তো করবে না স্যার, পেজ গুইনা আমরা মার্কিং করি না। বুঝছো, তোমার কোনো না কোনো ভাবে কনসেপ্টটা মিলছে এবং পুরোপুরি জিনিসটাই মিলছে, আমি তোমাকে 3-এ 3ও দিছি। যারা খাতা দেখলেই বুঝতে পারবো তোমরা যে 3-এ 3ও দিছি। সেই ক্ষেত্রে আমার বই থেকে লেখার কোনো দরকার নেই। আমি আমি তোমরা জানো যে আমার মুখস্থ বিদ্যা নেই, সো আমি কখনো মুখস্থ করে কোনো কিছু লিখিনি। আমার মূল জিনিসটাই হলো আমার কনসেপ্ট বুঝতে হবে, পুরো জিনিসটা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে হবে। এরপরে কেন আমাদের বিজনেস অ্যানালাইসিস করতে হবে, কিসের জন্য এই যে বিজনেস অ্যানালাইসিস করতে হয়, এটা কেন কিসের জন্য? যেহেতু আমরা বলছি যে তুমি বিজনেস অ্যানালাইসিস করলে কি পাবা, একটা রিসার্চের ডিসিপ্লিন। একটু চিন্তা করে দেখো আমরা কি কি বলছি বিজনেস অ্যানালাইসিসের ব্যাপারে সংজ্ঞাতে। এটা একটা রিসার্চের ডিসিপ্লিন যেটা কি করে, ইনসাইট নিয়ে অ্যানালাইসিস করে, রাইট? অ্যানালাইসিস করে সে বের করে যে কোন জিনিসটা কিভাবে একটা প্রবলেমের সলিউশন পার করে যায়। এটাই না মূল কথা বিজনেস অ্যানালাইসিসের সংজ্ঞার মূল কথা তো এইটা। এখন তার মানে আমরা কেন কখন করবো আমরা বিজনেস অ্যানালাইসিসটা? ইট হেল্পস ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার এন্ড দ্য ডাইনামিক্স অফ দ্য কোম্পানি। তুমি একটা কোম্পানি কিভাবে দাঁড়ায় আছে, কিসের উপর দাঁড়ায় আছে, এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করবা। কারণ তুমি যখন, এই যে বলছি যে আমার জীবনে আজকে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা যখন আমি অ্যানালাইসিস করব, ইনসাইট পাওয়ার চেষ্টা করব, তখন আমি বুঝতে পারবো আমার জীবনটা কিভাবে কিসের উপর দাঁড়ায় আছে, কিভাবে কি কোন জিনিসের উপর দাঁড়ায় আছে, রাইট? It allows you to understand current problems in the target organization. আমি তখন বুঝতে পারবো যে আমার বর্তমান প্রবলেম কি, আমি এখন যে প্রবলেমে আছি বর্তমান প্রবলেমটা কি, এটা সম্পর্কে আমাকে একটা ক্লিয়ার ধারণা দিবে। যেহেতু আমি এটা নিয়ে অ্যানালাইসিস করতেছি, এটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিবে। ইট হেল্পস ইউ টু আইডেন্টিফাই। চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে তোমরা 7-8, যদি 40 মার্কের পরীক্ষা হয়, আমি বলবো যে একটা ফুল কোয়েশ্চন আশা করতে পারো। 10 মার্কের একটা ফুল কোয়েশ্চন আশেপাশে কিছু একটা আশা করতে পারো, 8 থেকে 10 মার্ক। ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ইট হেল্পস ইউ টু আইডেন্টিফাই ইমপ্রুভমেন্ট পটেনশিয়ালস। আমরা সংজ্ঞাতে কি পড়ছিলাম মনে করে দেখো, আমরা বলছিলাম যে সফটওয়্যার দিয়ে তুমি কি করতে পারো, অথবা প্রসেস গুলাকে তুমি ইমপ্রুভ করতে পারো। তো তুমি যখন প্রসেস গুলাকে ইমপ্রুভ করার মতো চিন্তা করবা, তখন তুমি কি করতে পারবা, যে তোমার কোম্পানি এখন ফর এক্সাম্পল লস করতেছে, কেন লস করতেছে তুমি আইডেন্টিফাই করতে পারছো, তার স্ট্রাকচার নিয়ে সবকিছু নিয়ে এখন তুমি রিডেভেলপ করতেছো, প্রসেস গুলোকে সুন্দর করে সাজাইতেছো, তোমার ইমপ্রুভ করতেছো বিভিন্ন জিনিসকে, তাহলে তোমার ইমপ্রুভমেন্ট পটেনশিয়াল থাকবে যদি তুমি বিজনেস অ্যানালাইসিস করো। এন্ড রিকমেন্ডিং সলিউশনস টু এনেবল এন অর্গানাইজেশন টু অ্যাচিভ গোলস। তুমি এখন লসে আছো, তোমাকে আমরা গোল অ্যাচিভ করার জন্য, তুমি প্রফিটে যাওয়ার জন্য আমরা বিভিন্ন রিকমেন্ডেড সলিউশন বের করতে পারবো। কারণ রিসার্চের মূল উদ্দেশ্যই হলো সলিউশন বের করা, আমরা সলিউশন বের করতে পারবো। ইট হেল্পস ইউ টু আইডেন্টিফাই এন্ড আর্টিকুলেট the need for change. কি কি জিনিস চেঞ্জ করা লাগবে, এখন যেসব জিনিস কাজ করতেছে না, কি কি জিনিস কাজ করতেছে না, সেগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করব, সেটা তোমার একটা ধারণা থাকবে। আর এমআইএস এর এক কথা ওভারঅল উদ্দেশ্য কি, ভ্যালু বাড়ানো, রাইট? একটা কোম্পানি ভ্যালু বাড়ানো না, আমরা পড়ছিলাম ভ্যালু চেইন অ্যানালাইসিসে। যে কোনো ধরনের অ্যানালাইসিস বলো, যে কোনো ধরনের বিজনেস বলো, যখনই তুমি কোনো কিছু করবা, তোমার মূল উদ্দেশ্য থাকবে তোমার যেটা ভ্যালু তোমার আছে সেই ভ্যালুটাকে বাড়ানো। তো লাস্টের পয়েন্ট কি বলছে, টু ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু ডেলিভার্ড বাই অ্যান অর্গানাইজেশন টু ইটস স্টেক হোল্ডার্স। ভ্যালু বাড়ানো, স্টেক হোল্ডার্স কিন্তু স্টক হোল্ডার্স না, ভ্যালু বাড়ানো যতজন এর সাথে ইনভলভ আছে। যেমন আমরা যদি লিডিং ইউনিভার্সিটির কথা চিন্তা করি, আমাদের পড়াশোনার কোয়ালিটি আমাদের যত বাড়বে, যত বাড়াবো আমরা, যত কি করব, তত উপকারী কারা হবে? শুধু কি বোর্ড অফ ট্রাস্টিজ হবে? বলো না স্যার, না, স্টুডেন্ট এবং টিচার সাথে সাথে স্টুডেন্টরা হবে। কারণ তোমাদের আজকে যদি আমরা বুয়েটের সময় পর্যায়ে চলে যেতে পারি, তাহলে কি হবে,
তোমাদের সার্টিফিকেটের ভ্যালু বেড়ে যাবে, রাইট? এখন যেরকম বুয়েটের সার্টিফিকেট দেখলেই মানুষ ডিফারেন্ট চোখে দেখে, চাকরি যারা দেয় তারাও ডিফারেন্ট চোখে দেখে যে বুয়েটের গ্রাজুয়েট, ঠিক না? সো সেম ভাবে আমাদেরকেও ট্রিট করবে যে এরা লিডিং ইউনিভার্সিটি গ্রাজুয়েট, আমাদের একটা ডিফারেন্ট ট্রিটমেন্ট থাকবে। এতে কি হবে? আমরাও উপকারিত হব। আমরা কিভাবে উপকারিত হব? আমরা বিভিন্ন বড় বড় জায়গাতে আমরা কি হিসেবে যেতে পারবো, যেরকম ঢাকা ভার্সিটি কিংবা কিসের বুয়েটের টিচারদেরকে সরকার বিভিন্ন ইউনিভার্সিটিতে ভিসি হিসেবে পাঠায়, আমাদেরকে একটা সময় পাঠানো হবে, আমরাও যেতে পারবো ওইসব জায়গায়। কিংবা আমি যেভাবে কথায় কথায় আমাদের বিসি স্যার কি করে অনেকটা গর্ব টাইপের করে যে আমি বুয়েটের প্রফেসর, আমরা এরকম করতে পারবো যে আমি লিডিং ইউনিভার্সিটির প্রফেসর। সো আমাদেরও ভ্যালু বাড়বে, এলাকার মানুষেরও ভ্যালু বাড়বে। এলাকার মানুষের কিভাবে ভ্যালু বাড়বে? বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন থেকে ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসে আমাদের ইউনিভার্সিটি পড়বে, শুধু সিলেটিরা না, দেখা যাবে চিটাং থেকে। সো মানুষ বাড়বে, তার বিজনেস বড় হবে। বুঝতে পারছি ব্যাপারটা? সো এভরিওয়ান ইনভলভড, তাদের ভ্যালু বাড়বে। নেক্সট ছিল ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 100% শিওর পরীক্ষাতে পাবা, স্টেপস ইনভলভড ইন বিজনেস অ্যানালিসিস প্রসেস। কি কি স্টেপ আছে বিজনেস অ্যানালিসিস করার জন্য? আমরা এই সেমিস্টারে, আগামী সেমিস্টারে আমি যতদূর জানি তোমরা করবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সটা, যদিও আগামী সেমিস্টারে করবা, কিন্তু আমি জানি তোমরা অনেক জায়গাতে এসডিএলসি পড়ে আসছো, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল পড়ে আসছো। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল পড়ছো কোথাও? জি স্যার, অনেকগুলো পড়ছি। কোর্সে পড়ার কথা, পড়ো নাই? জি স্যার, স্যার? পড়ছি। অনেক জায়গাতে পড়ার কথা। ইন্ট্রোডাকশন টু কম্পিউটারই তোমাদের এসডিএলসি সম্পর্কে ছোটখাটো একটা ধারণা দেওয়ার কথা। আগামী সেমিস্টারে বিগার আকারে জানবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে। আচ্ছা, তো এইখানে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কিংবা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল দুইটাই বলা হয়। যখন সিস্টেম নিয়ে কাজ করে তখন সিস্টেম বলা হয়, সফটওয়্যার নিয়ে কাজ করলে তোমাদেরকে আগামী সেমিস্টারে যেটা বলা হবে সেটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। একই জিনিস, এক্স্যাক্টলি সেম জিনিস। সফটওয়্যার নিয়ে কাজ করলে সেটা হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সিস্টেম নিয়ে কাজ করলে সেটা হয় সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো এসডিএলসির প্রথম যেটা স্টেজ লাইফ সাইকেল, এটা চিন্তা করো। আমাদের মানুষের একটা লাইফ সাইকেল আছে, আমরা জন্ম হয়ে তারপরে আমরা একটু বড় হই, স্কুলে যাই, আমাদের একটা লাইফ সাইকেল আছে, তারপর আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে যাই, আরেকজন জন্ম হয়, ঠিক আছে? আমাদের মানুষের একটা লাইফ সাইকেল আছে। তো সেম ভাবে সিস্টেমের কিংবা সফটওয়্যারের একটা লাইফ সাইকেল আছে। সফটওয়্যারের লাইফ সাইকেলের যে জিনিস, প্রথম যে কাজটা করা হয় লাইফ সাইকেলের প্রথম যে স্টেজ, সেটা কি? সেটা হলো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। রিকোয়ারমেন্ট, তুমি ফর এক্সাম্পল, আমি আইরিনের একটা সফটওয়্যার ফার্ম আছে, আমি আইরিনের ফার্মে গেলাম যে আমার একটা সফটওয়্যার লাগবে, ঠিক আছে? আমি আইরিনের ফার্মে গিয়ে বললাম, আইরিন আমার একটা সফটওয়্যার লাগবে, এই বিষয়ে একটা সফটওয়্যার লাগবে। তখন আইরিন কি করবে বলো তো? কি করবে? সাথে সাথে সফটওয়্যার বানাইতে বসে যাবে? না স্যার, আগে রিকোয়ারমেন্ট গুলো আপনার থেকে রিকোয়ারমেন্ট গুলো আমার কাছ থেকে নিবে। স্যার আপনি কিসের সফটওয়্যার বানাইতে চান? আমি বললাম যে আমি অ্যাটেন্ডেন্স সফটওয়্যার বানাইতে চাই। তখন সে বলবে যে ফর এক্সাম্পল অ্যাটেন্ডেন্সের সফটওয়্যার বানাবেন, আপনার কি কি লাগবে? প্রেজেন্ট অ্যাবসেন্ট হলে কি চলবে, নাকি লেট প্রেজেন্ট, লেট কি, এগুলোও রাখবেন? আমি হয়তো বললাম যে আমার লেট অ্যাটেন্ডেন্স রাখতে হবে, ঠিক আছে? সে তখন হয়তো কোশ্চেন করবে আপনার অ্যাটেন্ডেন্সে কত মার্ক হিসাবে ধরবেন, একটা ক্লাস মিস করলে আপনি কতটুক পেনাল্টি দেওয়ার চিন্তা করবেন, এইরকম কোশ্চেন করবে না সে? আইরিন করবা বিভিন্ন ধরনের এরকম কোশ্চেন? আইরিন বেগম রেকর্ডিং অন করে চলে গেছে, এই জন্য সে রেকর্ডিং অন করাইছে, সে ক্লাসে থাকবে না। দেখি তো, দাঁড়াও, আইরিনের নাম জানি কি নামে আসছিল, না আইরিন শর্মী আছে তো, দেখছো? রেকর্ডিং অন করাইয়া সে কম্পিউটার মোবাইলের সামনে নেই বা কম্পিউটারের সামনে নেই, এই জন্য তোমাদের রেকর্ড করতে চাই না, তোমরা এই কাজগুলো করো। আচ্ছা, তো এরকম বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট তুমি নিতে থাকবা। আইডেন্টিটা কেউ একজন জানাও যে স্যার তোমাকে ডাকছে, ধরা পড়ে গেছো,
একটু পরে সেই আইনে এসে বলে স্যার আমার তো কি কাজ করতেছিল না। সুরাত তাহারা যেরকম করছে 1 ঘন্টা পরে এসে সালাম দিয়ে এমন ভাব যে আমি তো স্যার এতক্ষণ শুনি নাই। সুরাত কে আসো? এটাও নাই। সাবাস, ভালো না? আমি বক বক করবো, তোমরা আরাম করবো। না সুরাত তাহারা নাই। 47 জন। ওপিএসও জি স্যার। ফারজানা আক্তার আখি, জি স্যার। 064 কে নাম নাই? 064 আসো। ইয়েস স্যার। 079 আমি কিন্তু অ্যাটেন্ডেন্স দিচ্ছি, পরে এসে কেউ বললে লাভ হবে না। জি স্যার। 079 প্রেজেন্ট স্যার। কে প্রেজেন্ট স্যার? 79 আচ্ছা। 079। আখি তো বলছো প্রেজেন্ট আছো, রাইট? জি স্যার। 97 প্রেজেন্ট স্যার। তারপরে 107 প্রেজেন্ট স্যার। শাফি 121 প্রেজেন্ট স্যার। 127 মাহবুব আলম, জি স্যার আছি স্যার। শাফি আচ্ছা। ইকবাল হুসেন 382 নাই। আতিক জি স্যার। জি স্যার। প্রেজেন্ট স্যার। তারপরে 027 উমামা, প্রেজেন্ট স্যার। 239 জান্নাতুল, প্রেজেন্ট স্যার। মাহদিয়া, প্রেজেন্ট স্যার। দীপিকা, প্রেজেন্ট স্যার। আর সিরিলি না যাই এখন। সুমাইয়া, প্রেজেন্ট স্যার। সানি, ইয়েস স্যার। সুমাইয়া সানি। সানি একটু প্লিজ তোমাদের আইডিটা একটু নামের সাথে আচ্ছা রিনেম মনে করতে পারবো না। মেসেজে দিব স্যার রিনেম অপশনটা যেটা ওকে, রিনেম অপশন অন করে দিচ্ছি, তোমরা একটু রিনেম করে আইডিটা একটু এডিট করে নিও। নাইম, নাইম মিয়া নাই। এই শর্মী গ্রুপের একটু, আইরিন শর্মী গ্রুপের একটু নেই। জি, এদের পুরো গ্রুপ অ্যাকশন দিতে হবে। প্রমিত থাকবেই, রুল কল করে লাভ নেই। জি স্যার আছি। আমি জানি তুমি আসো, তোমার দেখা লাগবে না। সন্দীপও থাকবে, যারা যারা আছে আমি জানি। সন্দীপ আসো না? আছি স্যার আমি। জানি কারা কারা ডেফিনেটলি থাকবে। ওকে ঠিক আছে, একটু রিনেম করে সবার আইডিটা একটু এড করে নিও। শুধু 3টা ডিজিট থাকলেই চলবে, পুরোটা লেখার দরকার নেই। 3টা ডিজিট থাকলে আমার জন্য সুবিধা হবে। সুমাইয়া না ছিল? সুমাইয়া আসো না? আর মাই স্টুডেন্টস জি স্যার। একটু রিনেম করে তোমার আইডিটা একটু কি করে ফেলো। হ্যাঁ add স্যার করে ফেলো। ফুল আইডি কি লিখবো না? না না, 3 digit? জাস্ট লাস্টে 3টা ডিজিট লিখলেই চলবে। তাহলে স্যার আছে স্যার সেকশনের সাথে। এই সুমাইয়া না, লাস্টে যখন নিচে সুমাইয়া একটা আছে। ওই সুমাইয়ার কি কত আইডি কত জানো কেউ? এটা কোন সেকশনের সুমাইয়া? SUMMIYA স্যার 77। স্যার বি সেকশন। সেকশন 77। আচ্ছা এখন কোন হয়েছে? ওকে ওকে, তাহলে আমরা বলতেছিলাম যেটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হলো তোমার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের। জি স্যার। আইডি 376 স্যার, আমার দেওয়া আছে। হ্যাঁ তোমার আছে তো, দেখতেছি। আচ্ছা ওকে স্যার। যাদের আছে সুবিধা না, যাদের নাই আর কি তারা একটু কি করে ফেলে, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, অ্যাটেন্ডেন্স নিতে একটু সুবিধা হয়। স্যার আইডি আচ্ছা। 12।
আচ্ছা, আমার আন্ডারে যারা আমার সুপারভিশনে আছে এরকম কেউ আছে এখানে? জি স্যার আছে। ওকে, তারা কি গ্রুপ খুলছো? জি হোয়াটসঅ্যাপ স্যার। গ্রুপ? অষ্টমী আর সমাপিকাকে এড করছো? জি স্যার। থার্ড কোয়েশ্চন, গতকালকে কি রিপোর্টিং করছো? জি স্যার। ভেরি গুড। সবকিছু মিস হয়ে গেল, থার্সডে যেন রিপোর্টিং মিস না হয়। ওকে, ওকে স্যার। কিচ্ছু করো নাই, কোনো ওষুধ না, ভয় পাওয়ার কিচ্ছু নাই যে স্যারকে আমরা এই সপ্তাহে কিচ্ছু করি নাই, স্যারকে বললে বকা খাবো না, বকা খাবো না। রিপোর্টিং না করলে বকা খাবা, সুন্দর করে বলবা যে স্যার এই সপ্তাহে আমাদের কিচ্ছু করা হয় নাই স্যার, আমরা পিছিয়ে গেছি, ইনশাল্লাহ স্যার আগামী সপ্তাহে আমরা ক্যাচ আপ করে ফেলবো, আগামী সপ্তাহে আমরা এই কাজ করবো স্যার। ঠিক আছে, বকা খাবো না। কিন্তু যদি কিছু না করো জানাবা স্যারের। প্রত্যেক থার্সডে এক কথা তুমি অবশ্যই রিপোর্ট করো, রিপোর্ট না করলে তুমি অ্যাবসেন্ট মার্ক করবা। রিপোর্টিং এর উপর আমরা এই সপ্তাহে তুমি দেখা করছো, এইবার কিন্তু অ্যাটেন্ডেন্সকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে যে প্রজেক্টের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স কি অবস্থা। কারণ আমাদের আইইবি মেম্বারশিপের জন্য আমরা চেষ্টা করতেছি, যদিও আমাদের সিএসসির জন্য আইইবি মেম্বারশিপের কোনো দরকার নাই, আমাদের কারোরই আইইবি মেম্বারশিপ নাই, পুরো ডিপার্টমেন্টে একজন টিচারেরও নাই, কারণ আমরা সিএসসি গ্রাজুয়েটের আসলে আইইবি মেম্বারশিপের প্রয়োজন পড়ে না কখনোই। কিন্তু বিসি স্যার খুব কি করতেছে, জোরাজুরি করতেছে যে আইইবি মেম্বারশিপ যেন নেওয়া হয়। আইবি মেম্বারশিপটা কি কিসের জন্য? আইবি মেম্বারশিপ হলে তুমি নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারবা, বুঝছো? আইবি মেম্বার না হলে গ্রাজুয়েট করে তো অনেকে তার ইঞ্জিনিয়ার লিখে দেয়। আমি এটাই বলি, আমার কথা হইলো যে আমি ইঞ্জিনিয়ার কি ইঞ্জিনিয়ার না সেটা ডিপেন্ড করবে আমি কি পড়াশোনা করছি, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি কিনা। সেটা আইবি নামের একটা সংগঠন ডিসাইড করে দিবে যে হ্যাঁ তুমি ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ার না। আমি এটা সাপোর্ট করি না। সেকেন্ড থিং, এরকম জিনিস শুধু বাংলাদেশেই আছে, বুঝছো? যে নামের আগে ইঞ্জিনিয়ার লেখা, ডক্টর লেখা। তুমি যদি বিদেশি বিভিন্ন কি সব বড় বড় প্রফেসরের নাম দেখো, খুব কম ক্ষেত্রেই দেখবা যে ডক্টর অমুক, খুব কম ক্ষেত্রে, বুঝছো? খুব কম ক্ষেত্রেই দেখবা। এই একটু কিটা শ্রাবণ, মাইক্রোফোনটা একটু বন্ধ করো। তো বড় বড় প্রফেসর, নোবেল বিজয়ীদের সামনে দেখবা না নামের আগে ডক্টরেট আছে। ডাজ দিস মিন যে তাদের ডক্টরেট নাই? কোন নোবেল বিজয়ীর নামের আগে দেখছো ডক্টর অমুক? এগুলো শুধু বাংলাদেশেই আছে, বুঝছো? আমরা হইলাম একটু ক্লাস সচেতন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, মানে সরি, সমাজের হাইয়ার ক্লাস, মিডল ক্লাস মানুষ, লোয়ার ক্লাস মানুষ, আমরা খুব ক্লাস সচেতন মানুষ, যে কারণে আমরা নামের আগে ডক্টর লিখি, নামের আগে ইঞ্জিনিয়ার লিখি, বোঝানোর জন্য আমি তোমার থেকে এক ধাপ উপরে আছি, বুঝছো? হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে এটা বিদেশের ক্ষেত্রে না, অস্ট্রেলিয়াতে আমি যে জীবনে দেখিনি। বাংলাদেশের ক্ষেত্রে সরকারের কিছু রুলস আছে। সরকারের রুলস কি? সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট যাদের নামের আগে ইঞ্জিনিয়ার নাই, তার মানে তাদের প্রফেশনাল বডির আর্কিটেক্টের জন্য মনে হইলো আইএবি বা ইনস্টিটিউট অফ আর্কিটেকচার বাংলাদেশ অথবা সামথিং, আর্কিটেক্ট বাংলাদেশ, আইএবি, যেটা আমাদের মেম্বারশিপ রিসেন্টলি নিছে। সিভিল ইঞ্জিনিয়ারিং মনে হয় আইইবির নেই, সেম আমাদের মতো আইইবির মনে হয় মেম্বারশিপ নেই। তো তারা সরকারি কোনো ডকুমেন্টে সাইন করতে পারে না। সরকারি ডকুমেন্ট বলতে কি? সরকারি কোনো প্রকল্প তাদেরকে দেওয়া যাবে না, বুঝছো? সো তারা সরকারি বিভিন্ন প্রকল্পে কি করতে পারে না। আর্কিটেক্টরা সেম, কোনো বিল্ডিং এর কিসে সাইন করতে পারে না, তা বেসরকারি হোক সরকারি হোক। বেসরকারিতেও যদি তারা সাইন করে, সেটা সরকার কর্তৃক অনুমোদন পাবে না। ওই যে বিল্ডিং বানাইতে হইলে কিসের লাগে না অনুমোদন? সিটি কর্পোরেশনের। তোমাকে মেম্বার হইতে হবে তুমি যদি সাইন করতে হয় বা তুমি কি করতে হয়। আমাদের কম্পিউটার সায়েন্সের জন্য এইরকম কোনো কিছুই নেই, কোনো কিছু নেই। যে কারণে আসলে বাংলাদেশে আইবির মেম্বারশিপ খুব কম কম্পিউটার ইঞ্জিনিয়ারদের আছে, বা কম্পিউটার সায়েন্সের টিচার বলো কি বলো, খুব কমের আছে যারা অটোমেটিক পায়। কারণ তাদের যেমন বুয়েটের সিএসসি ডিপার্টমেন্ট রিসেন্টলি নিছে, বছরখানেক হয়েছে মনে হয় আইবি মেম্বারশিপ নিছে। তার মানে হলো তারা পাশ করলে অটোমেটিক্যালি আইবি মেম্বারশিপ পেয়ে যাবে, অটোমেটিক্যালি পেয়ে যাবে। সেখানে অস্ট্রেলিয়াতে কি, তুমি যেখান থেকে পাশ করো, তুমি বুয়েট থেকে পাশ করছো, যেখান থেকে পাশ করছো, অস্ট্রেলিয়াতে হাইয়েস্ট সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি যেটা, সেটা হলো যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ অস্ট্রেলিয়া মনে হয়, আমি যত মনে পড়তেছে। আমি যখন ছিলাম তখন ছিল অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া সামথিং, না ন্যাশনাল না, আরো কি জানি না, আমার মাথায় আসতেছে না। ইভেন ওইখান থেকে পাশ করলেও তোমার কি করতে হবে? ট্রান্সক্রিপ্ট আর সার্টিফিকেট
তুমি যদি কম্পিউটার সায়েন্সে পাশ করো তাইলে তোমাকে এসিএস আছে, যেটা মেম্বারশিপ আমাদের সবারই আছে, সবাই প্রেস্টিজিয়াস একটা এসিএস বলে, অস্ট্রেলিয়ান কম্পিউটার সোসাইটি। ওইখানে তুমি ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট পাঠাবা, তুমি অটোমেটিক কিচ্ছু না। হ্যাঁ, তুমি গ্রাজুয়েট হইছো কম্পিউটার সায়েন্সে, তার মানে তুমি 100% শিওর এসএসসি মেম্বারশিপ পাবা। একটা ফির বিনিময়ে এসএসসি প্রত্যেক বছর একটা ফি দিতে হয় $350 মতো, এখন মনে হয় $415 না কত করছে। বছরে বছরে তুমি ওই ফিটা দিবা তোমার মেম্বারশিপ মেনটেন করার জন্য। বাংলাদেশে হয়ে গেছে উল্টা। বাংলাদেশে ইঞ্জিনিয়ার লিখতে হইলে তোমাকে নিতে হইলে আরো 10 ধরনের ক্রাইটেরিয়া আছে। তোমার ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্ট আইবির মেম্বারশিপ থাকতে হবে, এই হাজার ধরনের ঝামেলা করছে, ওই যে ক্লাস মেনটেন করার জন্য, অন্য কিছু না। আচ্ছা, তো সিস্টেম রিকোয়ারমেন্টের বা সফটওয়্যার রিকোয়ারমেন্ট লাইফ সাইকেলের ফার্স্ট স্টেজ হলো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে আমরা মূল কাজ যেটা করি, যারা সিস্টেম ইঞ্জিনিয়ার অথবা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা মূল কাজ যেটা করে সেটা হলো তারা তোমার কাছ থেকে রিকোয়ারমেন্ট নিবে এবং সেই রিকোয়ারমেন্ট গুলাকে কাস্টমারের কাছ থেকে যে জিনিসটা বানাইতে আসছে তার কাছ থেকে রিকোয়ারমেন্ট নিবে এবং সেই রিকোয়ারমেন্টকে অ্যানালাইসিস করবে, যে কতটুকু কি সম্ভব, কিভাবে কি করতে হবে, এটা সে বের করবে। কত টাকা খরচ পড়বে এই জিনিসগুলো মেনটেন করার জন্য বা এই জিনিসগুলো করে দেওয়ার জন্য, কতদিন সময় লাগবে, এভরিথিং রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের পার্ট হয়ে গেছে। তো এই পার্টটারই, এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের আমরা ফার্স্ট পার্ট নিয়ে, কাজের শব্দ আসতেছে, একটু প্লিজ মিউট করে ফেলো, প্রয়োজন ছাড়া একটু মিউটে রাখো। তো ফার্স্ট পার্টটাকে আমরা ভাগ করতে পারি 6টা ভাগে। এই যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বলছি, এই একটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসকে আমরা 6টা ডিফারেন্ট ভাগে ভাগ করতে পারি বা ভাগ করা হয় কিসে, যেটা আমরা বিজনেস অ্যানালাইসিসে আমরা করি। সেটা হইলো কি, এন্টারপ্রাইজ অ্যানালাইসিস ফার্স্ট পার্ট, রিকোয়ারমেন্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট সেকেন্ড পার্ট, থার্ড পার্ট হইলো রিকোয়ারমেন্ট এলিসাইটেশন, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এন্ড ডকুমেন্টেশন, রিকোয়ারমেন্ট কমিউনিকেশন, সলিউশন ইভলিউশন এন্ড ভ্যালিডেশন। জিনিসগুলা কি, এই যে বললাম এন্টারপ্রাইজ অ্যানালাইসিস, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। আমি যারা অলরেডি ক্লাস করছো তারা হয়তো এই এক্সাম্পলটা বুঝতে পারবা। এন্টারপ্রাইজ অ্যানালাইসিস, ফর এক্সাম্পল, আমি একজন চটপটি বিক্রেতা, চটপটি ফুচকা এগুলো রাস্তায় বিক্রি করি। তোমার কোম্পানিতে গেলাম, তোমার একটা সফটওয়্যার ফার্ম আছে, সেই ফার্মে গেলাম। সেই ফার্মে গিয়ে আমি কি বললাম, যে আমাকে একটা সফটওয়্যার বানায় দেন, আমার জন্য একটা সিস্টেম ডেভেলপ করে দেন যে আমি আমার বিজনেসে কাজে রাখবো। ঠিক আছে, তুমি কি শুনেই কাজে চাপায় পড়বা? আমার রিকোয়ারমেন্ট নেওয়া শুরু করে দিবা? ওটা তো করবা? স্যার কোশ্চেনটা বুঝি নাই স্যার। ধরো আমি একজন চটপটি বিক্রেতা, ঠিক আছে, বা একজন চটপটি বিক্রেতা তোমার স্যার। সফটওয়্যার ফার্মে এসে বললো যে আমার একটা সফটওয়্যার বানায় দাও আমার চটপটির জন্য। তুমি কি বানাবা ফার্স্টেই? না স্যার। না স্যার, আগে তো স্যার কেন তার বানাবো না? রিকোয়ারমেন্ট গুলো নিব, তারপর এটা নিয়ে অ্যানালাইসিস আচ্ছা, তুমি করে রিকোয়ারমেন্ট তারপর নেওয়া শুরু করে দিবা চটপটি বিক্রেতা আসলে? এটা কি বিশ্বাসযোগ্য? স্যার কেন বানাতে চাইতেছেন সেটা জিজ্ঞেস করবো, ভেরি গুড, মানে কি very good. দরকার? ভেরি গুড। কেন বানাইতে? তুমি একজন চটপটি বিক্রি করো, তুমি কেন বানাবা? তুমি হয়তো ওইভাবে বলবা না, তুমি চটপটি বিক্রেতা কেন বানাবো? তুমি টেকনিক্যালি বিজনেসে এই ধরনের কথাবার্তা বলা যায় না, সে যত ছোটই হোক আর যত বড়ই হোক, তোমাকে তাকে প্রাপ্য সম্মান দিয়ে কথা বলতে হবে। যদি তুমি বিজনেসে রাইজ করতে হয়, তুমি জিজ্ঞেস করবা যে আপনি তো চটপটি বিক্রি করেন, আপনার আসলে সফটওয়্যারের কি প্রয়োজন আমি তো বুঝতেছি না, আপনি একটু আমাকে বুঝিয়ে দেন। তুমি ফার্স্টেই এই যে জিনিসটা, তুমি চটপটি বিক্রেতা, এখন যদি ফর এক্সাম্পল বসুন্ধরার মালিক আসে, তুমি কি বলবা যে আপনি বসুন্ধরা গ্রুপের মালিক, আপনি আবার এই সফটওয়্যার দিয়ে কি করবেন? তুমি কি তাকে এরকম বলবা? না স্যার। না। না তার মানে না, তুমি স্যার। কেন বলতেছো না? আর চটপটি এলাকায় কেন বলতেছো? তার মানে তুমি ফার্স্টেই এন্টারপ্রাইজ অ্যানালাইসিস করছো। এন্টারপ্রাইজ অ্যানালাইসিস মানে হলো তার বিজনেসকে তুমি অ্যানালাইসিস করছো, সে কোন ধরনের বিজনেস করে, তার বিজনেসের আসলে নিড কিনা, এটা করছো না? জি স্যার। এটা হলো এন্টারপ্রাইজ অ্যানালাইসিস। তার বিজনেসকে তুমি অ্যানালাইসিস করছো, সে মানুষটাকে না, সে কিটাকে না। রিকোয়ারমেন্টে তুমি যাবা পরে, তার জন্য তুমি সময় নষ্ট করবা কিনা, সময় দিবা কিনা, সেটা ডিপেন্ড করবে এন্টারপ্রাইজ অ্যানালাইসিসের পরে। তুমি বুঝতেছো যে বসুন্ধরা গ্রুপের মালিক, তার সফটওয়্যারের ডেফিনেটলি প্রয়োজন থাকতে পারে,
তার আন্ডারে 20-30 হাজার মানুষ কাজ করতেছে, তার সফটওয়্যারের দরকার থাকতেই পারে। একজন চটপটিওয়ালা যে বাজারে 20 টাকা দিয়ে বা 40 টাকা দিয়ে চটপটি বিক্রি করে, তার জন্য তার তো কম্পিউটার রাখারই জায়গা নাই, সে রাস্তায় রাস্তায় বিক্রি করে। তার সফটওয়্যার সে হয়তো না বুঝে চলে আসছে, মানুষের কাছ থেকে শুনছে সফটওয়্যার দিয়ে সবকিছু ইজি হয়ে যায়, সে না বুঝে চলে আসছে, রাইট? এটাই মনে হবে না? সেইটা মনে হওয়াটাই স্বাভাবিক। সো এটাকে বলে এন্টারপ্রাইজ অ্যানালাইসিস। দিস এরিয়া কভারস এ কালেকশন অফ প্রি প্রজেক্ট অ্যাক্টিভিটিস, প্রজেক্ট করার আগে এই অ্যাক্টিভিটিস গুলো করতে হয়, দ্যাট লিডস আপ টু প্রজেক্ট সিলেকশন গাইডেড বাই দ্য বিজনেস অ্যানালিস্ট। তুমি কোন ধরনের প্রজেক্ট নিবা, কি প্রজেক্ট নিবা, আদৌ করবা কিনা এই প্রজেক্টটা, এটা তোমাকে ডিপেন্ড করবে তোমার এন্টারপ্রাইজ অ্যানালাইসিসের উপর। ইট হেল্পস টু মেইনটেইন বিজনেস আর্কিটেকচার, ইট allows you to prepare the business case, preparing for decision package. তোমাকে বিভিন্ন ধরনের ডিসিশন নেওয়ার জন্য, তোমার বিভিন্ন ধরনের প্রজেক্ট করার জন্য, বিভিন্ন ধরনের তোমাকে প্যাকেজ রেডি করার জন্য তোমাকে হেল্প করবে। রিকোয়ারমেন্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট, তুমি এন্টারপ্রাইজ অ্যানালাইসিস করে বুঝলা যে হ্যাঁ প্রজেক্টটা দরকার, প্রজেক্টটা করা যায়, এই কিসের জন্য, ফার্মের জন্য আসলে প্রজেক্টটা করা উচিত বা কি করা যাবে, প্রজেক্ট করা যাবে। তখন তুমি সেকেন্ড স্টেজ কি করবা? তখন তুমি করবা রিকোয়ারমেন্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট। তুমি তার কাছ থেকে তার রিকোয়ারমেন্ট গুলা জানবা, সেই রিকোয়ারমেন্ট গুলাকে তুমি প্ল্যান করবা কিভাবে কিভাবে সাজাবা। সে তোমাকে আইসা বললো যে, একজন মানুষ আইসা বললো যে আমি মঙ্গল গ্রহে যেতেছি, আমি মঙ্গল গ্রহ যেতেছি। তুমি কি সাথে সাথে প্ল্যানিং এ বসে যাবা? সে বসুন্ধরা মালিকই হোক, তুমি কি সাথে সাথে প্ল্যানিং এ বসে যাবা? মঙ্গল গ্রহ জানার জন্য রকেট বানানোর সিস্টেম বানানোর কিসে বসে যাবা? হ্যাঁ, কি মনে হয়, করবা? না স্যার। না স্যার। তখন তুমি বিভিন্ন ধরনের প্ল্যান করবা, প্ল্যান করে বাইর করলা যে এই জিনিস লাগে, এই পরিমাণ টাকা খরচ হয়, বিভিন্ন ধরনের কি করবা। তারপর তুমি তাকে বলবা যে আপনি মঙ্গল গ্রহে যাবেন, আপনার মঙ্গল গ্রহে যাওয়ার জন্য তো 2000 কোটি টাকা খরচ হবে, এই লাগবে, এইসব জিনিস লাগবে, আপনাকে 30 দিনের একটা ট্রেনিং ক্যাম্প করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তুমি বিভিন্ন ধরনের প্ল্যান সাজাবা, রাইট? প্রথমেই তুমি মঙ্গল গ্রহে পাঠাইতে পারবে না, তোমাকে প্ল্যান সাজাইতে হবে। তারপরে তুমি করতে হবে রিকোয়ারমেন্ট এলিসাইটেশন। রিকোয়ারমেন্ট এলিসাইটেশনে আমরা কি করি? রিকোয়ারমেন্ট এলিসাইটেশনে আমরা নরমালি যারা যারা এই জিনিসটার সাথে ইনভলভ, এই যে একটু আগে বলছিলাম স্টেক হোল্ডার, একটু আগে ওয়ার্ডটা বলছি স্টেক হোল্ডার, যে লিডিং ইউনিভার্সিটির জন্য স্টেক হোল্ডার কারা? আমরা টিচাররা, অ্যাডমিনিস্ট্রেশন, ইভেন একজন পিয়ন, একজন ঝাড়ুদার, সেও স্টেক হোল্ডারের একটা পার্ট, স্টুডেন্টস, এলাকার মানুষ, সবাই স্টেক হোল্ডারের একটা পার্ট। সো তুমি তখন রিকোয়ারমেন্ট এলিসাইটেশনে যাবা, সবার সাথে বসবা, যত ধরনের পার্টি এটার সাথে জড়িত আছে। বসুন্ধরা মালিক এসে বলছে যে আমি মঙ্গল গ্রহ যাইতে চাই, তোমার তো নিজের আর রকেট নাই যে তুমি স্পেস এক্স কিংবা তুমি নাসা, তুমি কি করবা? নাসার সাথে স্পেস এক্স এর সাথে কন্ট্যাক্ট করবা, এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে কন্ট্যাক্ট করবা, বসুন্ধরা মালিকের কাছ থেকে জানতে চাইবা তার বাজেট কত, সে কয় দিনের জন্য যাইতে চায়, কি কোন ধরনের প্যাকেজে যেতে চায়। যেমন ফর এক্সাম্পল আমরা বিভিন্ন ট্যুর প্যাকেজে দেখি এসি বাস, নন এসি বাস, এইরকম কোন ধরনের তার রিকোয়ারমেন্ট আছে, তুমি এভরিথিং নিয়ে তুমি নাসার সাথে অথবা স্পেসএক্স এর সাথে বা যারা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে তাদের সাথে তুমি বসবা, তাদের সাথে কথা বলবা। তারপরে তুমি আরো বিভিন্ন জনের সাথে যারা ইনভলভ, হয়তো বসুন্ধরা মালিকের ফ্যামিলির সাথে কথা বলবা, তারা রাজি আছে কিনা বা তারা কোনো কি ধরনের কিছু চায় কিনা। তারা হয়তো বলবে যে আমার বাবার ব্লাড প্রেশারের ওষুধ কি করতে হবে, ওইখানে কি খাওয়ার ব্যবস্থা আছে নাকি। সো তোমাকে এই ক্ষেত্রে এসে স্যাররে বলো কেউ কি হয়েছে, স্পিকার যেটা দিয়ে জয়েন করছি লিভ, আইরিন কত ধরনের এক্সকিউজ দিবে এখন। এসে বুঝছি, এতক্ষণ কথা শোনা গেছে, এখন আর নাই। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। কি আচ্ছা, সো এই ধরনের বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট নিয়ে তুমি বিভিন্ন ধরনের মানুষের সাথে বসো, বিভিন্ন ধরনের মানুষের সাথে, শুধু একজন দুইজন না, বরং যতজন ইনভলভ এলিসাইটেশনে এভরি সিঙ্গেল পার্সনের সাথে তোমাকে বসতে হবে, তাদের রিকোয়ারমেন্ট জানতে হবে, তাদের যেমন ফর এক্সাম্পল আমরা এখন লিডিং ইউনিভার্সিটিকে আরো বড় করতে চাই কিংবা আমরা এখান থেকে সরাইয়ে আরেক জায়গাতে নিতে চাই, তো তোমাকে কি করতে হবে? এলাকার মানুষের সাথে পর্যন্ত কথা বলতে হবে, এমপ্লয়ীদের সাথে কথা বলতে হবে, যে আমরা যদি এখন কামালবাজার থেকে সরাইয়া ফর এক্সাম্পল এটাকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যাই, তাইলে তোমরা কি চাকরি করবে নাকি, তোমাদের সমস্যা হবে নাকি, এই হবে নাকি, সেই হবে নাকি, এভরি সিঙ্গেল থিং, এভরি পারসন হু ইজ ইনভলভড ইন দিস প্রসেস, যতভাবে স্টেক হোল্ডার যারা, তুমি সবার সাথে এক কথায় বসবে।
রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এন্ড ডকুমেন্টেশন। এই তোমরা একটু মিউট করো না, যাদের দরকার নেই মিউট করো, কথা বললে আবার আনমিউট করো, শুধু শুধু আনমিউট করো। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এন্ড ডকুমেন্টেশন, এরপরে তুমি কি করবা, সবকিছুকে ডকুমেন্ট করবা, কাগজে কাগজে কলমে লিখবা বা টাইপ করবা, যাই হোক ডকুমেন্টেড করবা যে এই জিনিস চাইছে, এ, তাদের রিকোয়ারমেন্ট হইলো এইটা, যে মঙ্গল গ্রহ যাইতে চায়, তারা 3 দিনের জন্য যাবে, এই পরিমাণ তাদের বাজেট, এভরিথিং তোমাকে এখন ডকুমেন্ট করতে হবে। উনি ব্লাড প্রেশারের রুগী, ওনাকে ওষুধের ব্যবস্থা করতে হবে, ওষুধ যেন মিস না হয় সেই চিন্তা রাখতে হবে। সো নার্স পাঠানো লাগবে কিনা, কিংবা উনি প্যারালাইজ, ওনার সাথে নার্স পাঠানো লাগবে কিনা, সেই নার্সের জন্য কি কি ধরনের খরচ পড়তে পারে, কিংবা ওনার হাইট ফোবিয়া আছে, উনি কি ওই অসুস্থ বোধ করবে কিনা, অসুস্থ বোধ করলে কি করতে হবে। সো তুমি এখন এভরিথিং ডকুমেন্টেড করবা। আমাকে আগামী সপ্তাহে একটু মনে করে দিও, আমার কাছে প্রফেশনালি করা আমার একটা কি আছে, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন আছে। কিসের, আমি যখন অস্ট্রেলিয়াতে চাকরি করি তখন একটা বানাইছিলাম প্রফেশনালি। তোমাদের সাথে এটা শেয়ার করার কথা আমাকে একটু মনে করে দিও। খুঁজে বের করতে হবে কোথায় আছে, আমি জানি যে আমার ল্যাপটপে আছে, খুঁজে বের করতে হবে। So, তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য এই ডকুমেন্টেশনটা কিরকম হয়। এই ডকুমেন্টেশন এভরিথিং থাকে, এভরি সিঙ্গেল থিং, ঠিক আছে। এই ডকুমেন্টেশনের বাইরে তোমার একটা কাজও করতে হবে না। এই ডকুমেন্টেশনে ইভেন এইটা বলা থাকবে যে এই এন্টিটির কি কি কোনটা, প্রাইমারি কি কোনটা, সেটা পর্যন্ত বলে দেওয়া থাকবে। প্রত্যেকটা জিনিস এভরি সিঙ্গেল থিং খুঁটিনাটি ডিটেলসে লেখা থাকবে। একজন প্রোগ্রামারের সাথে আমাদের সফটওয়্যার কিসে, কম্পিউটার সায়েন্সে সবকিছু কি শুধু প্রোগ্রামিং কেন্দ্রিক বলো তো? সবকিছু কি স্যার। প্রোগ্রামার কেন্দ্রিক না, অনেক ধরনের কাজ আছে যেখানে তোমার বিন্দু পরিমাণ না থাকলে সমস্যা। ভেরি লিটল, স্যার এই সেকশনে চ্যাপ্টার 6 পড়ানো হয় নাই মিডের আগে, আচ্ছা ঠিক আছে। এই তোমরা এখন মেসেজ টেসেজ দিও না তো, পরে দিও। আমি কি হয়ে যায়, ডিস্ট্রাক্টেড হয়ে যায়। কি বলতেছিলাম, ও একটা কম্পিউটার সায়েন্সে একটা সফটওয়্যার বানাইতে অনেক ধরনের মানুষ ইনভলভ আছে, বিভিন্ন টাইপের ইনভলভ। সবগুলাতে তোমার কম্পিউটার প্রোগ্রামিং নলেজ বেশি ভালো থাকার দরকার নেই। কম নলেজ নিয়েও তুমি ওই পার্টটার জন্য তোমার আসল প্রোগ্রামিং নলেজের দরকারই নেই, সামান্য একটু নলেজ থাকলেই হয়, বেসিক নলেজ। সো যারা প্রোগ্রামিং এ দুর্বল তারা এটা পাইবো না যে আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কিছুই করতে পারবো না, আমার তো লাইফ এখানে শেষ। আমি গতদিন ক্লাসে একটা জিনিস বলছিলাম, প্রজেক্ট ম্যানেজার প্রোগ্রামিং এই কম্পিউটার সায়েন্সের জন্য ভেরি লুক্রেটিভ একটা পজিশন হলো প্রজেক্ট ম্যানেজার। আগামী সেমিস্টারে হয়তো আমি 2-3টা সেকশনে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ল্যাব নিব, জানি না কোন 2-3টা সেকশনে, যেগুলোতে নেই সেগুলোতে আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে কাজ দেখাবো। প্রজেক্ট ম্যানেজার হলো একটা পোস্ট যেখানে তোমার সফটওয়্যার কিসের প্রোগ্রামিং এর নলেজ 0 থাকলে হবে না, কিন্তু 10% এর বেশি থাকার দরকার নেই। প্রজেক্ট ম্যানেজার হইলো সবচেয়ে লুক্রেটিভ একটা পজিশন। প্রোগ্রামারদের সবসময় দেখবা যে 3/4 একটা প্যান্ট আর একটা টি শার্ট পরে বসে আছে, তাদের এর থেকে বেশি কিছু দরকার নেই, চুলগুলা ব্রাশ করা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু প্রজেক্ট ম্যানেজার সবসময় দেখবো ফিটফাট, সে দামি দামি স্যুট পরবে, দামি দামি গাড়ি দৌড়াবে, এবং সবগুলো কোম্পানির টাকা, নিজের টাকা দিয়ে না, কোম্পানির টাকায়। কেন এটা কেন হয়, কেন কে বলতে পারবা? প্রজেক্ট ম্যানেজারের কাজ কি জানো? প্রজেক্ট ম্যানেজারের কাজ হইলো মূলত অ্যানালিস্টের, এবং অ্যানালিস্ট তারা সে কয়েকটা জায়গার মধ্যে কি করে, একটা কোঅর্ডিনেশন হিসাবে কাজ করে, একটা যেখানে সবার সাথে কমিউনিকেশন মেনটেন করতে হয়। হ্যাঁ, তোমার প্রোগ্রামিং স্কিল দরকার নেই, কিন্তু তোমার কমিউনিকেশন স্কিল ভেরি গুড হইতে হবে, ভেরি গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে। সে যাবে ফর এক্সাম্পল যে বসুন্ধরা গ্রুপের মালিক বলছিলাম, বসুন্ধরা মালিকের কাছে, সে আসবে তার প্রোগ্রামিং গ্রুপের কাছে, সে যাবে অ্যানালিস্টের কাছে, বিজনেস অ্যানালিস্টের কাছে, অথবা সফটওয়্যার অ্যানালিস্টের কাছে। সে যাবে গিয়ে প্রত্যেকের কাছ থেকে একজনের রিকোয়ারমেন্ট আরেকজনের কাছে কনভে করবে। আরেকজনের রিকোয়ারমেন্ট যেমন বসুন্ধরা মালিক বলছে আমি মঙ্গল গ্রহে যাইতে চাই, সে আসলে সফটওয়্যার ঠিক আছে প্রোগ্রামারদের কাছে, প্রোগ্রামারদেরকে বলবে যে তোমরা কি মঙ্গল গ্রহে যাওয়ার মতো সিস্টেম বানাইতে পারবা? তারা হয়তো বলবে যে হ্যাঁ পারবো, যদি আমাদেরকে সফটওয়্যার অ্যানালিস্ট যদি আমাদেরকে প্ল্যান বানায় দেয় আমরা কোডিং করে দিতে পারবো। যাবো সফটওয়্যার অ্যানালিস্টের কাছে,
গিয়ে তাকে বলবো যে তোমার রিকোয়ারমেন্ট কি কি। সে বলবে যে আমার রিকোয়ারমেন্ট এই জিনিসগুলো, আমাকে 3 মাস সময় দিতে হবে, 6 মাস সময় দিতে হবে, এই জিনিস আমি বানাবো, এই জিনিস আমি ডিজাইন করে দিব। তারপরে তুমি যাবা আবার কোডারদের কাছে যে অ্যানালিস্ট বলছে 6 মাসে এই জিনিসগুলো সম্ভব। 6 মাসে করতে হইলে তোমাদের কতজন প্রোগ্রামার লাগবে? তারা হয়তো বলবে যে আমরা এখন 5 জন আছি, আরো 5 জন নিতে হবে যদি 6 মাসে করতে হয়। আর যদি 10 মাসে হইলে চলে তাইলে আমরা 5 জনই এনাফ। বুঝছো? তারপরে যাবে আবার কি কাছে? বসুন্ধরা মালিকের কাছে যে আমাদের প্রজেক্টের জন্য এই পরিমাণ কস্টিং আসবে। যে আমার ফর এক্সাম্পল 5,000 কোটি টাকা দরকার, 2,000 কোটি টাকা লাগবে এই প্রজেক্টটা সাকসেসফুল করার জন্য। সে যদি বলে যে ঠিক আছে দিলাম 5,000 কোটি টাকা, এই কি তোমরা কাজ শুরু করো, তখন এগ্রিমেন্ট করবো। ঠিক আছে? সো প্রজেক্ট ম্যানেজার হলো সেই পোস্ট যে সবার সাথে লিয়াজো মেনটেন করবে। এখন তুমি বলো তো, তুমি যদি বসুন্ধরা মালিকের কাছে আমার মতো টয়োটা ফিল্টার দৌড়ে যদি যাও একটা কোম্পানির প্রতিনিধি হিসাবে, সে কি কনফিডেন্স পাবে তোমার উপর? বা তুমি যদি সিএনজি দিয়ে যাও, সে কি তোমার কোম্পানির উপর কি পাবে? ভরসা পাবে? হ্যাঁ, পাবে? পাবে না, পাবে না। কেন পাবে না? সে মনে করবে তোমার কোম্পানি একটা স্ট্রাগলিং কোম্পানি, ছোট কোম্পানি। তুমি আমার 5,000 কোটি টাকার কি সফটওয়্যার কিভাবে বানিয়ে দিবা? তোমার তো এই কি নেই, ক্যাপাবিলিটি নেই, রাইট? সে তোমাকে এই ভরসা দেওয়ার জন্য তোমাকে আরমানির স্যুট পরে যেতে হবে, পুলিশের সানগ্লাস লাগিয়ে যেতে হবে, বিএমডব্লিউ বা মার্সিডিজ কিংবা পোর্শে একটা দৌড়ে যেতে হবে। তখন সে কি মনে করবে যে এই কোম্পানি তো বড় কোম্পানি, তার এমপ্লয়িকে ফর এক্সাম্পল 5 কোটি টাকা দামের গাড়ি দিতে পারতেছে এমপ্লয়ীদের জন্য, দামি আরমানির স্যুট পরাইতে পারতেছে। তার মানে এই কোম্পানি স্ট্রাগলিং না, এই কোম্পানি বড় বড় প্রজেক্ট ডিল করে অভ্যস্ত। আমি বুঝতে পারছি ব্যাপারটা। সো তোমাকে প্রোগ্রামারই হইতে হবে, এই চিন্তা থেকে বের হয়ে আসো। যাদের প্রোগ্রামিং স্কিল কম, ওরই করার কোনো কারণ নেই। এরকম বিভিন্ন কোর্স, সফটওয়্যার টেস্টার বলো আর প্রজেক্ট ম্যানেজার বলো, বিভিন্ন ধরনের জিনিস, ছোট ছোট শর্ট কোর্স ইন্টারনেটে পাওয়া যায়। ইন্টারনেটে করতে পারবা, শিখো। কমিউনিকেশনে যদি প্রজেক্ট ম্যানেজার হোক, কমিউনিকেশন স্কিল তোমাকে দুর্দান্ত হইতে হবে, ভালো হতে হবে। মানুষের সাথে কথা বলা জানতে হবে, কিভাবে বিজনেস ডিলিং করতে হয় তোমাকে জানতে হবে। বুঝছো? শিখো, এগুলা কোর্স করে শিখো। প্রয়োজন 6 মাসের 8 মাসের কোর্স করো, করে শিখো। প্রোগ্রামিং পারি না তার মানে আমার কি বলে কম্পিউটার সায়েন্স ফিল্ডে কিচ্ছু নাই, আমাকে ওই যে গানের লোড দেওয়ার জন্য দোকান দিতে হবে, এগুলো বাবার কোনো কারণ নেই। তুমি তোমার স্কিল ডেভেলপ করো কোনো একদিকে। শুধু যে সফটওয়্যার দিকে প্রোগ্রামিং আমার মাথার উপর দিয়ে যায়, কোনো অসুবিধা নাই, অন্যদিকে ফিল্ড ক্রিয়েট করো। বুঝছো? তো এইখানে এসে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এন্ড ডকুমেন্টেশন এসে তুমি এই কাজগুলো করো। সো আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ প্রোগ্রামার হইলো সবচেয়ে নিচের পোস্ট। সবচেয়ে নিচের পোস্ট বলতে নট ইন এ নেগেটিভ সেন্স, সবচেয়ে নিচের পোস্ট বলতে যদি আমরা বিল্ডিং এর সাথে কম্পেয়ার করি, একটা তুমি বিল্ডিং তুলবা, তোমার জন্য বাড়ি বানাইতেছো, এখানে কয় ধরনের মানুষ লাগতেছে বলো তো? একটা বাড়ি বানাইতে হলে কয় ধরনের মানুষ লাগে? কাদের লাগে? একজন আর্কিটেক্ট লাগে, একজন আর্কিটেক্ট লাগে, ভেরি গুড। আর কি লাগে? সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার লাগবে, তারপরে ওয়ার্কার, রাজমিস্ত্রি লাগবে, আর ওয়ার্কার লাগবে। মূলত এই 4 ধরনের মানুষ লাগবে না? এই 4 ধরনের মানুষ একদম তোমার নেসেসিটি, তোমার লাগবেই। এখন প্রজেক্ট ম্যানেজার কারা? এগুলা যারা মানে দেখাশোনা করে যে কাজ, মানে রাজমিস্ত্রি যেটা বলতেছো সেইটা? রাজমিস্ত্রি তো নিজে কাজ করে না, করে নিজে কাজ? নাকি তার টিম কাজ করে, সে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে দেয়? কোনটা? তার টিম স্যার। কাজগুলা আনে আর তার টিমের মাধ্যমে আর কি কাজটা প্রোভাইড এই করে। যে তুমি ঠিক কথা বললা, কাজগুলো আনে, তার মানে কার কাছ থেকে আনতেছে? মানে ক্লায়েন্টের কাছ থেকে। ক্লায়েন্টের কাছ থেকে আনতেছে, তার মানে প্রজেক্ট ম্যানেজার হইলো এটা, রাইট? ক্লায়েন্টের কাছ থেকে কাজ আনতেছে, ওয়ার্কারদের দিয়া কাজ আদায় করে নিতেছে, ঠিক না? এটাই তার কাজ না? সো আমরা যদি সফটওয়্যার ফার্মে চিন্তা করি, প্রজেক্ট ম্যানেজারের পোস্ট হলো রাজমিস্ত্রির পোস্ট। ওয়ার্কার কারা? এই যে বলছো ওয়ার্কার, ওয়ার্কার কারা? রাজমিস্ত্রি স্যার। রাজমিস্ত্রি তো প্রজেক্ট ম্যানেজার। ওয়ার্কার কারা? যারা কাজ করে একদম। হ্যাঁ, আমাদের সফটওয়্যার ফার্মে কারা?
প্রোগ্রামার। ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট যারা করেছে তো বেটা Programmer. হ্যাঁ ডেভেলপমেন্ট যারা করে মানে প্রোগ্রামাররা মূলত, ঠিক না? এরা হইল ওয়ার্কার। আর আর্কিটেক্ট আর সিভিল ইঞ্জিনিয়ার কারা? কম্পিউটার আর্কিটেক্ট ওই হচ্ছে যে আর্কিটেক্ট আর অ্যানালিটিক্স কারা সফটওয়্যার ফার্মে কারা? এই যে ধরেন ইউআই ইউএক্স ডিজাইনার যারা আছে তাদের সাথে কম্পেয়ার করা যায়। না, হ্যাঁ 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 তুমি ঠিক বলছো, ঠিক বলছো, তাদের সাথে কম্পেয়ার করা যায়। এক কথায় মূলত যারা সিভিল ইঞ্জিনিয়ার হইলো যারা সিস্টেম অ্যানালিস্ট, যে অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের জিনিস বের করবে, এইটা করা লাগবে ওইটা করা লাগবে, এইটা করতে হইলে ওই জিনিসটা লাগবে, তারা হইলো সফটওয়্যার ফার্মের কি বলে সিস্টেম অ্যানালিস্ট। আর ওইখানে বলে এটাকে সিভিল ইঞ্জিনিয়ার। সিস্টেম যে ডিজাইন করে দিবে এই জিনিসটা এইভাবে করতে হবে, ডিজাইনটা হবে এরকম, এইটার সাথে এই এন্টিটির সাথে ওই এন্টিটির এইভাবে লিঙ্ক থাকতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা, যে এটা ওইটা তাদেরকে বলে সিস্টেম ডিজাইনার। সিস্টেম ডিজাইনার হলো আর্কিটেক্ট। সো একটা আমি তোমাকে ছোট্ট এক্সাম্পল দিলাম যে তুমি এটা বাবার কোনো কারণ নাই যে আমি প্রোগ্রামিং এ খারাপ, আমার লাইফ শেষ। কোনো কারণ নেই, কোনো দরকারই নেই এটা বাবার। বুঝছো? তুমি ডিজাইনিং শিখো, তুমি অ্যানালাইসিস শিখো, তুমি প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ শিখো, তুমি সফটওয়্যার টেস্টিং এর কাজ শিখো। বহুত ধরনের কাজ আছে, বহুত ধরনের কাজ আছে যেখানে তোমার 10% 5% প্রোগ্রামিং নলেজ নিয়ে তুমি পুরোপুরি ভালো লাইফ লিড করতে পারবা। এর বেশি তোমার প্রয়োজন নাই। তোমার সারা জীবনের কাজে তোমার এর বেশি প্রয়োজন পড়বে না, এই 5% বা 10% প্রোগ্রামিং নলেজের বেশি। এমন বহুত পোস্ট আছে। বুঝতে পারছি ব্যাপারটা আমি কি বলতে চাইতেছি? বুঝছো? জি স্যার। সো ডিজার্টেন্ট হইও না। অন্যদিকে হ্যাঁ পিছিয়ে গেছো, এখন শিখো। বিভিন্ন ধরনের কোর্সেরা বলে অনলাইনে কি আছে, বিভিন্ন ধরনের কোর্স পাওয়া যায়, ওইখানে করো, কোর্স গুলো করে ফেলো, সময় করে 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 ফেলো, আস্তে আস্তে করে ফেলো। করে কোনো একদিকে তোমার স্কিল ডেভেলপ করো, কোনো একদিকে তোমার যে দিক তোমার ভালো ভালো লাগে, যে দিক তোমার কাছে সহজ মনে হয়, তুমি যদি ভালো করতে পারো, ভালো হইতে পারো, ওই ওই সাইডে তোমাকে কেউ আটকাইতে পারবে না, কেউ আটকাইতে পারবে না। প্রোগ্রামিং কম্পিউটার সায়েন্সে পড়ার এই হলো সবচেয়ে বড় সুবিধা, যে তোমার কাছে অপশন থাকে, বিভিন্ন দিকে যাওয়ার অপশন থাকে। দিক কোনো নির্দিষ্ট না। তুমি যদি উপরের দিকে যাও তাও একটা দিকে পৌঁছাবা, ডান দিকে গেলেও একটা দিকে পৌঁছাবা, বাম দিকে গেলে, নিচের দিকে গেলে, তুমি কোনাকুনি গেলে, তোমার যে দিকে যাবা অপশন আছে। একদিকে আমার উইকনেস আছে, ওইটাকে দেখে রাখার জন্য অন্যদিকে যাবো, কোনো অসুবিধা নেই। ওইদিকেও তোমার ক্যারিয়ার আছে, ওইদিকেও তোমার বড় ক্যারিয়ার আছে, ছোট ক্যারিয়ার না। বুঝছো? কেন তুমি তাইলে এখন বলবা যে স্যার তাইলে আমি কেন শুনি বাংলাদেশ থেকে গুগলে যারা চাকরি পায় সবাই শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে পাচ্ছে? এটার আনসার কি বলতো? কেন বাংলাদেশ থেকে অন্য কোনো পোস্টে যেতে পারে না বা যায় না? আমরা শুনি না কেন? কে বলতে পারবা? কেউ জানো না? কেউ কোনো চিন্তা করো নাই যে স্যাররা খালি বলে যে এত এত বিভিন্ন সাইট আছে, তাহলে বাংলাদেশ থেকে যারা এই গুগল, মাইক্রোসফট এগুলাতে চাকরি পায় সবাই কেন শুধু প্রোগ্রামার? অন্যান্য ফিল্ডটাতে মনে হয় মানে বাংলাদেশে খুব বেশি স্কিল ডেভেলপমেন্ট করা হয় স্কিল ডেভেলপমেন্ট করাই হয় না। আমরা বাংলাদেশে ধরেই নেই কম্পিউটার সায়েন্স মানে প্রোগ্রামিং। বুঝতে পারছি ব্যাপারটা? আমরা ধরেই নেই কম্পিউটার সায়েন্স মানে হলো প্রোগ্রামিং। অন্য কোনো দিকে আমরা স্কিল ডেভেলপের কোনো চেষ্টা করি না। এখন পর্যন্ত একটা ওয়ার্কশপ কোনো জায়গাতে দেখছো যে সিস্টেম ডিজাইনিং এর উপর? দেখছো কেউ? দেখো নাই। প্রোগ্রামিং এর উপর দেখবা ওয়ার্কশপ হচ্ছে, এই হচ্ছে এসিএম, সিনিয়র এসিএম, জুনিয়র এসিএম, আমরা এগুলা নিয়ে আসি, প্রোগ্রামিং নিয়ে আসি। অন্য কোনো দিকে আমাদের কোনো আগ্রহ নাই, বা অন্য কোনো দিকে আমরা ফিল্ড ক্রিয়েট করতেছি না, আমরা দেখাইতেছি না যে অন্যদিকেও লাইন আছে। তোমাদের মনি স্যার হইলে একমাত্র মানুষ যে ফার্স্টে টেস্টিং নিয়ে কথা বলছে গত কয়েকদিন আগে। আর নাহলে আমরা কেউ এটা মুখ দিয়েও শুদ্ধ বাইট করি না। এগুলো আমরা এমন ধারণা দিই মানুষকে, স্টুডেন্টদেরকে, যে প্রোগ্রামার ছাড়া তো সিএসসি তে আর কিছুই নেই। বুঝছো? তোমার শাফকাত স্যার প্রোগ্রামিং এ এত স্ট্রং না, আমি প্রোগ্রামিং এ এত স্ট্রং না, রুমেল প্রোগ্রামিং এ এত স্ট্রং না, ইব্রাহিম প্রোগ্রামিং এ স্ট্রং না। আমাদের কি ক্যারিয়ার আটকায় গেছে বা আটকায় যাবে? অস্ট্রেলিয়া থেকে চাকরি করি নাই? শাফকাত ভাই কি ক্যারিয়ার আটকায় গেছে? আটকায় নেই। তো আমরা এগুলো পথ দেখাই না।
এখন ওয়ার্ল্ড চলতেছে ডাটা সায়েন্সের উপর, যেখানে আসলে তোমার প্রোগ্রামিং এর নলেজ দরকার নাই বললে আসলে ভুল হবে, খুব কম দরকার। প্রোগ্রামিং নলেজ এত তোমার স্ট্রং হওয়ার দরকার নেই। অ্যানালিটিক্যাল একটা জিনিস, ডাটা সায়েন্স মানে হলো অ্যানালাইসিস করবে, তোমার কাছে হাজার হাজার লাখ লাখ ডাটা থাকবে, অ্যানালাইসিস করে তুমি বিভিন্ন জিনিস সলিউশন করবে, বিভিন্ন ধরনের পথ বাতলাবে। এটার জন্য প্রোগ্রামিং এর এত কি দরকার নেই। তোমার বিভিন্ন সফটওয়্যারের কাজ জানতে হবে, হ্যাঁ ম্যাথল্যাবে কাজ জানতে হবে, পাইথনের কাজ জানতে হবে, এগুলো তোমাকে কাজ জানতে হবে, প্রোগ্রামিং জানার দরকার নেই। রেডি? ক্লাস নিচ্ছি বাবা, বললাম না, প্লিজ ডিস্টার্ব করো না। এরপরে হলো রিকোয়ারমেন্ট কমিউনিকেশন, নেক্সট স্টেজ। রিকোয়ারমেন্ট কমিউনিকেশন আমরা কমিউনিকেট করব বিভিন্ন জনের সাথে। আমরা সব ধরনের রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনে আমরা তুলনা করতে পারি। আমরা ব্লুপ্রিন্ট দেখছো, বিল্ডিং এর ব্লুপ্রিন্ট দেখছো কেউ? ডিজাইন করা যেটা থাকে, জি, দেখছো স্যার। না? ডিজাইন করা জি, থাকে, স্যার। এটা হলো জি ডকুমেন্ট, স্যার দেখছি। এটা হলো ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশন নিয়ে তোমরা কি করো, বা ইঞ্জিনিয়াররা কি করে? কমিউনিকেশন করে না? তখন কে বুঝিয়ে দেয় এইভাবে এইভাবে আপনার বিল্ডিংটা বানানো হবে, এইখানে বারান্দা রাখা হয়েছে, এইখানে এই জিনিস রাখা হয়েছে, কিচেনটাকে এত বড় রাখা হয়েছে, এদিকে এন্ট্রান্স থাকবে, এগুলো নিয়ে কমিউনিকেট করে না? Yes. তোমাকে তখন এই কাজটা করতে হবে যে আমি রিকোয়ারমেন্ট সাজায় ফেলছি, সবকিছু করে ফেলছি, এখন বসুন্ধরা মালিকের সাথেও বসবো এবং কিসব প্রোগ্রামারদের সাথেও বসবো, আমি সবার সাথে বসবো, বসে বসে আমি তাদেরকে কমিউনিকেট করবো যে এতদিনে এই জিনিসটা আমি চাই। প্রোগ্রামারকে যেরকম বলবো, আমি মালিককে বলবো যে আমি 6 মাসে এই জিনিসটা ডেলিভারি করতে পারবো, আপনাকে প্রত্যেক 1 মাস পরে পরে এত টাকা করে পেমেন্ট করতে হবে, বা এই জিনিসগুলো করতে হবে, সবকিছু আমরা তখন কমিউনিকেট করবো। লাস্ট জিনিস হইলো ইভালুয়েশন এন্ড ভ্যালিডেশন। ইভালুয়েশন এন্ড ভ্যালিডেশনের পরে তুমি কন্ট্রাক্ট সাইন করতে যাও। তুমি তাকে কমিউনিকেট করছো, কমিউনিকেট করার পরে সে বলছে না আমার এই জিনিসটা এইভাবে না, আমি তো ওইভাবে বলছিলাম, আমার ওইভাবে হইলে বেটার হয়। যখন তোমাকে ব্লুপ্রিন্ট দিচ্ছে একটা বিল্ডিং এ, তখন তুমি বলতে পারো না যে আমার আরেকটা রুম বাড়তি দেওয়া যায় কিনা, বলে না অনেকে? বা বলতে পারে যে আমার এখানে 6 ফিটের রুমটা, 6 ফিট প্রস্থের রুমটা ছোট হয়ে গেছে, এটাকে 10 ফিট করার ব্যবস্থা করেন, বলবা না তুমি? সবকিছুর পরে একটা সেকেন্ড, একটা ফোন আসছে। Okay. Okay. So ensures that the solution should able to meet the stakeholders objectives. এইখানে আমরা এসে পুরো সলিউশনটা আমরা রেডি করে ফেলছি, কমপ্লিট করে ফেলছি, 100% কি হয়ে গেছে, কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে যে এই জিনিসটা আমি ডেলিভারি দিব, এই জিনিসটা তুমি বুঝে নিবা, সবকিছু করা হয়ে গেছে। তার মানে এখানে কি হচ্ছে, ensures that a solution should able to, আমরা সলিউশনে এগ্রি করছি যে আমরা যে জিনিসটা বানাইছি এটা একটা সলিউশন কমপ্লিট প্যাকেজ, যে এটা সবার স্টেক হোল্ডারদের যাবতীয় যত ধরনের কি আছে চাহিদা আছে সবগুলো মিট করতেছে। ওকে, এরপর আমরা আসি টেকনিকে, বিজনেস অ্যানালাইসিস টেকনিক। আমরা এটা হলো অ্যানালাইসিস এবং টেকনিক নিয়ে আমরা এই চ্যাপ্টারটা, আমরা অ্যানালাইসিস পার্টটা শেষ করছি, টেকনিক পার্টটা আমরা অনেক ধরনের, এখানে 6 ধরনের কথা বলা হয়েছে, এখানে আমরা 6 ধরনের নিয়ে কি করছি দেখাইছি, কিন্তু টেকনিক আরো অনেক ধরনের আছে। এর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা টেকনিক যেগুলো ওয়ার্ল্ডে প্রত্যেকটা বিজনেস করে, বাংলাদেশে না, বাংলাদেশে কোনো বিজনেসই করে, ওয়ার্ল্ডে প্রত্যেকটা বিজনেস করে। একটা হলো মোস্ট অ্যানালাইসিস, সোয়াট অ্যানালাইসিস, মস্কো অ্যানালাইসিস। এই 3টে অ্যানালাইসিস তোমাকে ভেরি ইম্পর্টেন্ট হিসেবে চিন্তা করবো ফাইনাল পরীক্ষার জন্য। ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অ্যানালাইসিসের ব্যাপারে কোশ্চেন আসবে প্রত্যেকটা, এবং একটা ফুল মার্ক থাকবে, 10 মার্কের একটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা অ্যানালাইসিস নিয়ে। আমরা আজকে শর্টে এই প্রত্যেকটা অ্যানালাইসিস সম্পর্কে জানবো, আগামী দিন এক একটা চ্যাপ্টার থাকবে। মোশন অ্যানালাইসিসের উপর একটা হোল চ্যাপ্টার আছে, শর্ট অ্যানালাইসিসের উপর একটা হোল চ্যাপ্টার আছে, এরকম এক একটা জিনিসের উপর হোল চ্যাপ্টার আছে, একটা ফুল লেকচার, 2 ঘন্টার একটা ফুল লেকচার আছে, যেগুলো এগুলো
মোস্ট অ্যানালাইসিস জিনিসটা আমরা কখন করি? নরমালি বিজনেস যখন শুরু কনসেপ্ট পর্যায়ে থাকে, যে আমি একটা বিজনেস করব, ঠিক আছে, তখন আমরা করি মোস্ট অ্যানালাইসিস। মোস্ট দিয়ে কি হয়? মিশন, অবজেক্টিভ, স্ট্র্যাটেজিস। মিশন, অবজেক্টিভ এবং স্ট্র্যাটেজিস। এম দেওয়া হয় মিশন, ও দেওয়া হয় অবজেক্টিভ এবং এস টি দেওয়া স্ট্র্যাটেজি। তুমি যখনই চিন্তা করছো তুমি একটা বিজনেস করবা, তখনই তোমাকে সেট করতে হবে যে তুমি আসলে কিসের বিজনেস করবা, তোমার মিশন কি, তোমার কই যাইতে চাও, কি করতে চাও, ঠিক আছে। অবজেক্টিভ হইলো যে আমি কিভাবে যেতে চাই, কি অ্যাচিভ করতে চাচ্ছি, সেটা হলো তোমার অবজেক্টিভ। আর স্ট্র্যাটেজি হলো ওই অ্যাচিভ করার পেছনে, ওই জায়গায় যাওয়ার জন্য আমাকে কোন পথে যেতে হবে, কিভাবে যেতে হবে, সেটা হলো ব্যাপার। তো এখানে কি বলছে? The most is a short form for mission, objective, and statement strategies. It allows business analysts to perform through internal analysis of what is the aim of an organization. একটা অর্গানাইজেশনের aim কি, কি অ্যাচিভ করতে চাইতেছে সে, কই যেতে চাইতেছে, কি চাইতে পাইতে চায়। যেমন আমি দুধওয়ালা দোকানটা খুলছি, আমার কি চাহিদা, আমি কি চাইতেছি, যে সিলেটে একটা দুধের কিসের বিজনেসের বা মিষ্টির বিজনেসের একটা ডিফারেন্ট জায়গায় নিয়ে যাওয়া। এতদিন আমরা ছিল শুধু আমাদের ছোট ছোট দোকানে, যে কিগুলা মোহনলাল দোকান আর কিগুলা চোরটা জানি কি আছে আমি ভুলে গেছি, এগুলা আসছে। তারা ওইরকম করে কি হইতেছে না, আমি সুন্দর করে প্যাকেজিং করব, সুন্দর করে কি করব, আমি বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলবো। আজকে আমার কিসে বলে কাজীটুলায় যদি একটা থাকে, জিন্দাবাজারে একটা থাকবে, বন্দরে একটা থাকবে, আমার বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ থাকবে। এটা চেইন শপের মতো। এটা হলো আমার মিশন, এটা হলো আমার অবজেক্টিভ, যে আমি চেইন শপ বানাবো। স্ট্র্যাটেজি কি? এটা বানানোর জন্য আমাকে কোয়ালিটি ভালো ভালো প্রোডাক্ট কি করতে হবে, এটা আলাদা একটা কোয়ালিটি মেনটেন করতে হবে, আমাকে স্মার্ট মানুষ নিয়োগ দিতে হবে, আহ, এই জিনিসগুলো আমাকে করতে হবে। বিভিন্ন জায়গায় জায়গায় দোকানটাকে আমি সুন্দর করে সাজাতে হবে, দোকানটা দেখতে সুন্দর হইতে হবে, ওইগুলোর মতো কি থাকলে হবে না, গ্লাসের কি দেওয়া থাকবো, আর ওইগুলো আমাদের ডিম কি মোটামুটি কি করে রেখে দিলাম, স্তূপ করে রেখে দিলাম, এরকম করলে হবে না, আমাকে সুন্দর করে কি কিসের ব্যবস্থা করতে হবে। সো তুমি এক কথায় মোস্ট অ্যানালাইসিস দিয়ে তুমি ঠিক করবা তুমি কি চাইতেছো, কি অ্যাচিভ করতে চাইতেছো, এবং ওইখানে যাওয়ার জন্য তোমাকে কোন ধরনের পথের ব্যবস্থা করতে হবে, কোন ধরনের স্ট্র্যাটেজি তোমাকে মেনটেন করতে হবে। সেকেন্ড একটা অ্যানালাইসিস হলো পেস্ট্রাল অ্যানালাইসিস। পেস্ট অ্যানালাইসিস আমরা আমাদের ব্যক্তিগত লাইফে খুব কমই ইউজ করি, বা একটা বিজনেস, বড় বিজনেস গুলো নর্মালি ইউজ করে, ছোট ছোট বিজনেস গুলো এইগুলো পেস্ট অ্যানালাইসিস করার প্রয়োজন পড়ে না। পেস্টেল কিসের শর্ট ফর্ম? সেটা হলো পলিটিক্যাল, ইকোনমিক, সোশিওলজিক্যাল, টেকনোলজিক্যাল, লিগাল, এনভায়রনমেন্টাল। নর্মালি এটা বড় বড় প্রতিষ্ঠানে, তো ধরো দেশ একটা বড় প্রতিষ্ঠান না, বাংলাদেশ একটা বহুত বড় প্রতিষ্ঠান। বাংলাদেশের বিভিন্ন ধরনের পলিটিক্যাল সমস্যা আছে, বিভিন্ন ধরনের কি আছে, যে কোনো একটা জিনিস করতে গেলে পলিটিক্যালি একটা সমস্যা ফেস করতে হয়, ইকোনমিক্যাল একটা সমস্যার ব্যাপার আছে, টাকা পয়সা ম্যানেজ করতে হয়, সোশিওলজিক্যাল একটা ব্যাপার আছে, এটার উপর মানুষের সোশ্যাল লাইফ নির্ভর করে যে কোনো একটা সরকারের ডিসিশনে। টেকনোলজিক্যাল, এটার জন্য টেকনিক্যাল কি লাগে, লিগ্যাল একটা একটা বড় বড় ইস্যু থাকে লিগ্যাল, যে কেউ কেস করে দেবে কিনা এটা বৈধতা নিয়ে, সেটা করতে পারে। এনভায়রনমেন্টের কোনো ধরনের ক্ষতি হচ্ছে কিনা সেটা হইতে পারে। যেমন আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিই। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে তিস্তা চুক্তি, তিস্তা নদী নিয়ে একটা চুক্তি হওয়ার চেষ্টা হইতেছে, জানো? কে জানো না বলো তো? স্যার আমি জানতাম না, কেউ আছো যে জানো না? নেই, তার মানে সবাই জানি না জানো? স্যার। না স্যার। জানো না তিস্তা না। চুক্তির খবর জানো না? জানি না স্যার। যেগুলা জানো না, উচিত এগুলারে উল্টাইয়া লটকাইয়া ট্রস করে, ওই যে কি বলছিল না, কি বেটাই নিউজ যে দেখা মারতো, হয়েছে না স্যার। হ্যাঁ, নিউজ আজকে থেকে তো না, এটা গত 10-12 বছর ধরে নিউজ। তাও জানি না। তাও জানি না, বাইচা আসুস কেন? এটা বাইচা দেখার দরকারটা কি? বেঁচে থাকারই দরকার নেই এইসব নিউজ যদি না জানো। তিস্তা চুক্তি, তিস্তা নদী নিয়ে, তিস্তা নদীর পানি বন্টন নিয়ে একটা চুক্তি করার চেষ্টা করা হচ্ছে, বুঝছো? গত 10-12 বছর ধরে এই চেষ্টা করা হচ্ছে। এখন দেখো, যদি এই চুক্তিটা করে ফেলতে পারে গভর্নমেন্ট, ধরো বাংলাদেশের গভর্নমেন্ট যেই থাকুক, বিএনপি, আওয়ামী লীগ যেই থাকুক, ডাজন্ট ম্যাটার, গভর্নমেন্টে কি আছে, গভর্নমেন্ট তুমি চিন্তা করো, ধরো গভর্নমেন্ট ইন্ডিয়ার সাথে এই চুক্তিটা করে ফেলছে, তাইলে বিরোধী দল কি বলবে বলো তো? নাকি এটাও ধারণা করতে পারো না? বিরোধী দল কি বলতে পারে? কেউ বলতে পারবা? কেউ নাই যে একটু ধারণা দেখতে পারো যে স্যার বিরোধী দল এটা বলতে পারে?
কেউ কি আসো? ইয়েস নো ভেরি গুড একটু বলো। স্যার আসি। বলবে দেশ বিক্রি করে দিতেছি। ভেরি গুড। বিরোধী দলে যেই থাকুক, আজকে বিএনপি আছে, কালকে আওয়ামী লীগ আসতে পারে, পরশুদিন জামাত আসতে পারে, যেই থাকুক, সে বলবে সরকার ইন্ডিয়ার কাছে দেশকে বিক্রি করে দিচ্ছে। আবার যদি চুক্তি করতে না পারে তাহলে কি বলবে? তবে 10-12 বছর লাগিয়ে এই জিনিসটা কমপ্লিট করতে পারলো না। এইটা থেকে বড় বলবে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক, কিন্তু আমরা এই চুক্তিটা আদায় করতে পারলাম না, বলবে না? বলবে এই জিনিসটা? জি স্যার। তাহলে তুমি দেখো, চুক্তি করলেও সমস্যা, না করলেও সমস্যা, ঠিক না? তখন তুমি করবা কি? পেস্ট্রাল অ্যানালিসিস করবা। পেস্ট্রাল অ্যানালিসিস করে তুমি কি চিন্তা করবা? কি বের করার চেষ্টা করবা? যে করলে বেশি মানুষ খুশি হবে নাকি না করলে বেশি মানুষ খুশি হবে? করলে যে প্রবলেমের সলিউশন হবে সেটা কি মোর সিগনিফিকেন্ট, নাকি না করলে যে কিটা হবে সেটা মোর সিগনিফিকেন্ট? তখন পেস্ট্রাল অ্যানালিসিস করতে হয়। এনভায়রনমেন্টালের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই। আমরা পারমাণবিক কি করার চেষ্টা করতেছি? বিদ্যুতের চেষ্টা করতেছি, তাই না? রূপপুর শুনছো নাকি এটাও শুনো নাই? একটু আগে যেটা বলছি, একটু আগে কে বলছিল স্যার? তিস্তা চুক্তির নাম শুনি নাই, নাম কি? এখন আর কেউ বলবে না। একটু আগে না বললা যে স্যার শুনি নাই? আমি স্যার বলছি নাম কি? আমি মাসুম। দেখতেছি না, আমি নাম দেখতেছি না। মাসুম। মাসুম কি এটা জানো যে রূপপুর পারমাণবিক চুল্লি নাম শুনছো নাকি এটা শুনো নাই? রূপপুর পারমাণবিক এটা শুনছি স্যার, বাট এটা চুক্তি সম্পর্কে জানি না। না, চুক্তি সম্পর্কে জানার দরকার নেই। রূপপুরে যে হচ্ছে এটা তো জানো। হ্যাঁ, মাশাআল্লাহ, আমরা একটা হাততালি দিই হ্যাঁ মাসুমের জন্য, যে মাসুম এটা জানে। তার মানে একবারে বাংলাদেশের খবরই রাখতেছি না, দুনিয়ার খবর রাখি না এরকম না, কিছুটা হইলেও আমরা রাখি খবর। তো এটার কি এনভায়রনমেন্টাল এফেক্ট আছে না? যে কোনো ধরনের নিউক্লিয়ার কিসের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, স্যার। তেজস্ক্রিয়তা একটা ব্যাপার স্যাপার আছে, এনভায়রনমেন্টের উপর বিভিন্ন ধরনের প্রভাব ফেলবে। এখন তোমাকে পেস্টাল অ্যানালাইসিস করে যেটা আমরা বের করব, এটা হলো যে এনভায়রনমেন্টের উপর যে ধরনের ক্ষতিকর প্রভাব আনবে তার থেকে কি আমাদের উপকার বেশি হচ্ছে কিনা, প্রোস এন্ড কনস নিয়ে আমরা কাজ করব। বুঝতে পারছি? ইয়েস নো ভেরি গুড বইলো। সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যানালাইসিস, আর কোন অ্যানালাইসিস করুক আর না করুক, বুঝে করুক না বুঝে করুক, প্রত্যেকটা বিজনেস শর্ট অ্যানালাইসিসটা করবেই এবং বুঝেই করবে। প্রত্যেকটা বিজনেস শর্ট অ্যানালাইসিসটা করতেই হবে। ভেরি ইম্পর্টেন্ট অ্যানালাইসিস পুরো ওয়ার্ল্ডের জন্য, পুরো ওয়ার্ল্ডে এটা খুবই নাম করে একটা অ্যানালাইসিস, শর্ট অ্যানালাইসিস। এটা দিয়ে আমরা কি বের করি? আমাদের স্ট্রেংথ কি, আমাদের উইকনেস কি, আমাদের অপরচুনিটি কি এবং আমাদের থ্রেট কি, এটা আমি আমাদের নিজেদের লাইফে করি। আমি যদি জানি যে আমার স্ট্রেংথ হলো প্রোগ্রামিং এ খুব ভালো, তাহলে আমি এক ধরনের করে আমার লাইফ স্ট্র্যাটেজি সাজাবো। আমি যদি জানি যে আমি প্রোগ্রামিং এ খারাপ, অন্যভাবে আমি আমার লাইফ স্ট্র্যাটেজি সাজাবো। সো তোমাকে জানতে হবে, এভরি সিঙ্গেল বিজনেসকে জানতে হবে তাদের স্ট্রেংথ কোন জায়গায়, তাদের উইকনেস কোন জায়গায় আছে, তাদের সামনে অপরচুনিটি কি, এবং এই অপরচুনিটি কে পাওয়ার জন্য আমার যে স্ট্রেংথ আছে, যে উইকনেস আছে, এগুলা দিয়ে এই অপরচুনিটিকে পাওয়ার জন্য আমাকে কি কি থ্রেটের মোকাবেলা করতে হবে, কি কি কোন ধরনের প্রবলেম ফেস করতে হবে। থ্রেট মানে যে সবসময় শুধু লাইফ থ্রেটেনিং এরকম কোনো কিছু না, যে এইসব গলায় বন্দুক ধরে বলবে যে এই মাইরে ফেলবো, মাথায় বন্দুক ধরে বলবে যে এই মাইরে ফেলবো, এরকম কিছু না। থ্রেট মানে হইলো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হইতে পারে, যে এখন বন্যা হয়ে গেছে, এখন আগুন ধরে গেছে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হইতে পারে, ভূমিকম্প হইতে পারে। প্রাকৃতিক দুর্যোগটাও থ্রেটের একটা পার্ট। সো কোন কোন ধরনের বাধা আসবে, এগুলাই হলো থ্রেট। এটাই হলো আমরা অ্যানালাইসিস করে বের করবো। একটা বিজনেসের জন্য এই জিনিসটা জানা ভেরি ইম্পর্টেন্ট, যে সে তার স্ট্রেংথ কোন জায়গায়, বা তোমার জন্য, আমি একজন মানুষের জন্য, আমার জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট জানা যে আমার স্ট্রেংথ কি, আমার উইকনেস কোন জায়গায় আছে। এবং যদি আমি স্ট্রেংথটাকে কাজে লাগাইতে পারি, উইকনেসটাকে দেখে যদি আমি এটাকে কাজে লাগাইতে পারি, তাহলে আমার সামনে অপরচুনিটি কি থাকবে। এবং আমার এই জিনিসটা পাওয়ার পেছনে, যেমন আমি ভালো রেজাল্ট করতে চাই, খুব ভালো রেজাল্ট করতে চাই, 3.80 সিজিপিএ চাই, নিয়ম পাস করতে চাই,
আমার স্ট্রেংথ হলো মুখস্থ বিদ্যা, তাহলে কি তুমি কম্পিউটার সায়েন্সের বা ইলেকট্রিক্যাল এই ধরনের সাবজেক্ট পড়বা? পড়া উচিত? বলো তো। এই তোমরা কেউ কথা বলো না কেন? আজকে কি হয়েছে? ঘুম চলে আসছে? আজকে সবাই মন বোধ। আজকে সবার মন খারাপ। সিভিক্সে যাওয়ার ইচ্ছা। শুক্রবারের দিন তো স্যার। শুক্রবারের দিন কি আল্লাহ নিষেধ করে দিচ্ছে কথা বলা? তার মাঝে আরো আগবান উঠতে হয়, তুমি দেন জুম্মার নামাজ আছে। জুম্মার নামাজ আছে। কোন বান্দা 12টার সময় গিয়ে মসজিদে বসে থাকো? আমাকে একজন বলে স্যার আমি 12টার সময় মসজিদে যাই। বলো। আতিক সাহেব তো যায় না মনে হয়। আতিক তুমি যাও 12টার সময়? 12:30 যাই, এখনো 12টা বাজে নেই। 12টা বাজতে 10-15 মিনিট বাকি। স্যার রেডি হয়ে তো তারা যাইতে হবে আর তো রেডি কাজ হইতে করে। আমিও রেডি হইতে তো টাইম লাগে না। আমাদের রেডি হইতে বুঝছো, আমাদের চুল শুকাইতে 2 ঘন্টা লাগে না। আমরা গোসল করিয়া এই যে মাথাটা আমাদের ঝাড়া রেডি হইতে আমাদের চুল শুকাইতে লাগে 2 সেকেন্ড। পারলে এটাও মুছি না ঠিক মতো, এই বিজাটা নিয়ে টুপি পরে চলে যাই, ঠিক না? আমাদের Yes, এগুলোতে sir. সমস্যা নেই। চুলে জট লাগিয়ে যাবে, এই হবে সেই হবে, আমাদের এইসব ঝামেলা নেই। তোমাদের সময় লাগবে, এটা বুঝতেছি। তোমাদের তো 2 ঘন্টাও কম সাজগুজ করার জন্য। কোনো একটা অনুষ্ঠানে যাইতে হলে 2 ঘন্টাও কম। আগের দিন থেকে শুরু হয়, ঠিক না? আর এখন তো শনিবারেও ক্লাস স্যার, শুক্রবারে এই কাজগুলা করতে হয় সপ্তাহে। সপ্তাহে ক্লাস করো কই দিন? এই কোনটা কথা বলতেছে রে? দাঁড়াও আমি একটু দেখে নিই। কে বলতেছে একটু বলো তো। হ্যাঁ, এখন মুখ বন্ধ হয়ে গেছে। এই কে বলতেছিল? তানজিনা শীতুল স্যার। তানজিনা একটু আনমিউট করো তো। তানজিনা। জি স্যার, জি স্যার। আচ্ছা তানজিনা, সপ্তাহে কয় দিন ক্লাস? বি সেকশনের? স্যার আমি ডি সেকশন। ডি সেকশন, আচ্ছা ডি সেকশনের কয় দিন ক্লাস সপ্তাহে? স্যার 4 দিন স্যার, 4 দিন। 4 আর দিন। স্যার আচ্ছা রিটেকের দাঁড়াও জন্য দাঁড়াও স্যার দাঁড়াও আরো দাঁড়াও। একদিন করতে হয় স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি রিটেক নিয়ে চিন্তিত আমি না, আমি রেগুলার 4 দিন। আগামী সেমিস্টারও কিন্তু পড়তে হবে। 4 দিনে যেহেতু হইতেছে না, আগামী সেমিস্টারে খুব সুন্দর করে 6 দিন বানিয়ে দিব। বুঝছো? 4 দিনও সন্তুষ্টি আসতেছে না তোমাদেরকে, তার মানে আমি আর সন্তুষ্ট করতে পারবো না, তাহলে 6 দিনই থাকো। কান্নাকাটি করবা, তখন একদিন কমে 5 দিন বানাবো। ঠিক আছে না? বুদ্ধি বলো না? কান্নাকাটি যখন করবা না ঈশা, স্যার, ঠিক আছে, এমনিতেই ভালো আছে। একদিন কমাইয়া দিব না শ্রাবণ। একজনের লাগে বাকিরাও। স্যার ভার্সিটিতে হোস্টেল বানায় দেন স্যার, তাইলে আর বাসায় আসা লাগবে না স্যার। ও না, জি স্যার, ভার্সিটিতে এটা শুনো এটা করলে ঠিক আছে। ভার্সিটিতে হোস্টেল বানিয়ে দিলে তোমরা কি দাবি করবো পরের দিন জানো? স্যার রুমের মধ্যেই বেডের ব্যবস্থা করে দিন স্যার, আমরা বেডে Yes, থেকে sir, দেখি আমি স্যার পরের দিন ওইটাই সকালে বলতে ক্লাস করে ফেলবো। বুঝছো? মানুষের সন্তুষ্টি কোনো কিছুতে আসে না। তোমাকে যদি রুমের মধ্যে বেড বানিয়ে দেওয়া হয় তাইলে স্যার বলবা মানুষের স্যার চাহিদা শেষ নেই। শেষ নেই। রুমের মধ্যে যদি বেড বানিয়ে দেওয়া হয় ক্লাসরুমের মধ্যে, তখন তোমাদের চাহিদা থাকবে স্যার ওইখানেও স্যার ঘুম থেকে উঠতে আপনি রেকর্ড করে ইন্টারনেটে দিয়ে দিন, যখন ঘুম থেকে উঠবো তখন স্যার এটা দেখে নিব না। বুঝছো? আমাদের চাহিদার শেষ নেই, যেগুলো বইলে লাভ নেই। গত সেমিস্টারে তোমাদের কোন সেকশনে জানি, কোন সেকশনে তো মানে 5 দিনে কম ছিল না, রাইট? 5 দিনের জায়গায় এখন 4 দিন আসছে। এতো কোন সেকশনে 3 দিন আসছে, আমি জানি কোন সেকশনে 3 দিন আসছে। এতো আমরা খুশি না। আগামী সেমিস্টারে 3 দিন থাকবে না এমনিতেই, আশা করা ঠিক না 3 দিন থাকবে। 3 দিন আসলে এইবার যারা পাইছো ভাগ্য গুণে পেয়ে গেছে, যেসব সেকশন পাইছো। টার্গেট থাকে আমাদের 4 দিন, আমরা 4 দিন নিয়ে আগে, যে একটা ব্যাচ যেন 4 দিনে বেশি না আসে। হাইয়েস্ট 5 দিন আমাদেরকে বলা হয়, যে হাইয়েস্ট 5 দিন, 6 দিনে কোনো অবস্থাতে না যাইতে, আনলেস একদম এক্সেপশনালি নিডেড, যে কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তাইলে 6 দিন। কিন্তু নরমালি আমাদের টার্গেট থাকে 4 দিন, 5 দিন হলো ম্যাক্সিমাম। সো 5 দিন পর্যন্ত তোমরা এক্সপেকটেশন নিয়েই রেখো, 5 দিন পড়তে পারে, প্লাস সম্ভাবনা কম, মানে 70% সম্ভাবনা এগুলো 4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, আনলেস তোমার রিটেক থাকে। রিটেক তো আসলে আমাদের হাতে না। তুমি আগে যদি পাস করতে তাহলে রিটেক হইতো। রিটেক তো আমরা দেখে আসলে ইভেন পরীক্ষার সময় তোমরা যে রিটেক নিয়ে কি নিয়ে আসো, রিকোয়েস্ট নিয়ে আসো, এগুলো করা ঠিক না। তুমি রিটেক যখন নিতেছো জেনে শুনে নিচ্ছ যে আমার টাইম টেস্ট করবে, আমার গ্যাপ থাকবে না, এটা তুমি জেনে শুনে জানাশোনা এটা নিয়ে আসলে রিকোয়েস্ট করো যখন তোমরা, তখন খুব বিরক্ত লাগে আমাদের। তুমি রিটেক করতেছো, এটা তোমার ব্যাপার।
তুমি রিটেক করতেছো যাবা, আরেকজন রিটেক করতেছে সি, আমি কেমনে সম্ভব আমি সবগুলা মেনটেন করবো বা ম্যানেজ করা সম্ভব? আমি একটাও ম্যানেজ করতে না পারি। আর যদি আমি জাভাকে ম্যানেজ করে দিই তাহলে আমাকে সিকেও ম্যানেজ করে দেওয়া উচিত। বুঝছো? তো আমাদের পক্ষে এগুলো সম্ভব না। এগুলো নিয়ে আজ এটা রিকোয়েস্টে আসলে আইসো না। রিটেক নিয়ে এই ফাইনালে সমস্যা হবে না, মিড টার্মের সেম সিলেবাসে ফাইনাল হবে, সেম রুটিনে। নরমালি তোমরা এইগুলো রিকোয়েস্ট নিয়ে আসো, এবং আসলে এই জিনিসগুলো আমাদের জন্য খুব হেডেক হয়ে যায়। এরকম করলে আমরা রিটেক দেওয়াই ঠিক না। রিটেক যখন তুমি নিচ্ছ, তোমার সামনে এটা ক্লিয়ার, আমার একই দিনে দুটো পরীক্ষা পড়তে পারে, আমাকে মেকআপ দেওয়া লাগতে পারে। জেনে শুনে নিচ্ছ না এটা? বলো তো তানজিনা, যারা জি রিটেক নেয় এটা তোমরা জেনে শুনে নাও না যে আমার একই দিনে পরীক্ষা পড়ে যেতে পারে, জি স্যার। একই সময়ে দুইটা ক্লাস থাকতে পারে, এটাও জেনে শুনে নাও না? একই সময়ে ক্লাস থাকতে পারে। ওপি, জি স্যার। এইগুলা নিয়ে তোমরা তোমাদের এত পরে তোমরা এই ঝামেলাগুলো করো কেন? এবং আমরা খুব সমস্যা পড়ি। এইবার আমরা পারছি ম্যানেজ করতে, কারণ পরীক্ষা 15, 16, 17, 18 দিন ধরে পরীক্ষা হয়েছে। ফাইনাল পরীক্ষা মনে হয় 18 দিনে হবে না, ওরা 2 দিন কমানোর চিন্তা করতেছে। তখন দেখবা যে ওই যে আমরা একদিন করে গ্যাপ দিছিলাম রিটেক গুলার জন্য, তখন দেখবা যে একটানা 3টা পরীক্ষা পড়ে গেছে। আর আমাদের তো একটা টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয়, এত তারিখ থেকে এত তারিখের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। তো তুমি রিটেকের জন্য নিশ্চয়ই আমি রেগুলার বেসকে গ্যাপ না দিয়ে রাখবো না। আমি আগে রেগুলার বেসকে কি দেবো, প্রেফারেন্স দেবো। রেগুলার বেস ফার্স্ট প্রেফারেন্স। তাদের অবশ্যই গ্যাপ থাকতো, তাদের গ্যাপ থাকাটা বাধ্যতামূলক, যেহেতু আমার কাছে কি আছে, অপশন আছে। আগে আমরা পারতাম না, যখন আমাদের 7 দিন 8 দিন 9 দিনে বলা হয়তো পরীক্ষা নেওয়ার জন্য, তখন পারতাম না। এখন আমাদের 14-15 দিনে পরীক্ষা নেওয়া হয়, তাদের গ্যাপ অবশ্যই থাকবে। তারপরে আমাদের চিন্তা হইলো যে আচ্ছা রিটেককে পারলে আমরা গ্যাপ দিব, না পারলে না। কারণ রিটেক এক একজন এক এক সাবজেক্ট করতেছে, এমন না যে পুরো বেস মিলে ফিক্সড এই রিটেক নিতেছে। এরকম কি হয় বলো শাফকাত মিয়া? এরকম হয়? জি না স্যার, শাফকাত কখন জয়েন করছো, কতক্ষণ পরে? ক্লাসে ছিলাম স্যার, মাঝখান দিয়ে নেট কারেন্ট চলে গেছিল। তো অনেক এই জিনিসটা আসলে আমাদের পক্ষে ম্যানেজ করা সম্ভব না। এনিওয়ে, তো এরপরে আসছে তোমাদের মস্কো অ্যানালিসিস। মস্কো অ্যানালিসিস আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে তুমি কিসের জন্য টাইম দেবা, কিসের পেছনে তুমি টাইম বেশি স্পেন্ড করবা, কিসের পেছনে তুমি তোমার এফোর্ট সবচেয়ে বেশি তুমি স্পেন্ড করবা, এটা তুমি বের করবা মস্কো অ্যানালিসিস করে। মস্কো অ্যানালিসিস মানে হইলো MO দেওয়া হয় মাস্ট হ্যাভ, S দেওয়া হয় শুড হ্যাভ, C দেওয়া হয় কুড হ্যাভ, W দেওয়া হয় ওন্ট হ্যাভ। মাস্ট হ্যাভ মানে কি, আমরা ইংলিশ থেকে বোঝার চেষ্টা করো। এই জিনিসটা আমার অবশ্যই থাকতে হবে। শুড হ্যাভ মানে হইলে আমার থাকা উচিত, না থাকলেও এমন কোনো সমস্যা না যে আমার বিজনেস বন্ধ হয়ে যাবে, এরকম কিছু না, কিন্তু আমার থাকা উচিত। সি দিয়ে হইলো কুড হ্যাভ, আমার থাকলে ভালো ছিল, আমি থাকতে পারতো, যদি আমার সবকিছু ঠিকঠাক যাইতো বা কি হইতো, তাইলে আমার এটা থাকতো। ওন্ট হ্যাভ মানে হইলো এই জিনিস থাকবেই না, এই জিনিস থাকার কোনো সম্ভাবনাই নেই, এই জিনিস আমার পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে এটার জন্য আমি স্বপ্ন দেখে, এটার জন্য আমি টাইম নষ্ট করে, এটার জন্য আমার এফোর্ট দিয়ে কোনো লাভ নেই। যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল দিই। গতদিন আমার কাছে একজন স্টুডেন্ট আসছে, তার সব কোর্স শেষ, সবকিছু করা শেষ, তার ফাইনাল ডিফেন্স হয়ে গেছে, স্টিল তার সিজিপিএ মাত্র 2.42, সব শেষ। একটা মেয়ে, তার সব শেষ, কোন বেচারে আমি বলে গেছি। সে চাইলে এখন সার্টিফিকেট তুলে ফেলতে পারে, কিন্তু সে সার্টিফিকেট তুলতেছে না, কারণ সে 2.42 সিজিপিএ নিয়ে সার্টিফিকেট তুলে সে কি করবে, সে কিছু বুঝতেছে না। তো তার চিন্তা হইলো যে সে রিটেক করবে, কিছু কোর্স সে রিটেক করবে, যাতে এটলিস্ট 2.7 2.8 এর দিকে সিজিপিএ চলে যায়। আমার কাছ থেকে আসছে সাজেশন নেওয়ার জন্য, স্যার আমি কি করব না করব কিছু বুঝতেছি না, এরকম সাজেশন নেওয়ার জন্য। আমি বলছি যে তুমি সার্টিফিকেট নিয়ে নাও। কেন? তুমি বলতে পারো স্যার আপনি এই সাজেশন কেন, আপনি তাকে রিটেক বুঝিয়ে দিলেন না কেন, কোন কোর্সে রিটেক করতে পারবে। যে মানুষ 2.42 সিজিপিএ রাখছে 4 বছরে, তার পক্ষে এখন কতগুলা কোর্স লাগবে তোমরা নিজেরা একটু চিন্তা করে বলো তো, যে 2.4 কে 2.8 বাড়াইতে হইলে কয়টা কোর্স লাগবে? এ প্লাস পাওয়া পাইতে হইলে, মানে পাইলে কয়টা কোর্স লাগবে চেঞ্জ করা? যারা 2.42 নিয়ে পাস, যে 2.42 নিয়ে পাস করে, তার মানে তার 99% কোর্সে ডি গ্রেড আছে, ঠিক না? জি স্যার। ডি গ্রেড আছে, হাইয়েস্ট হয়তো তার সি গ্রেড আছে কোনো একটা কোর্সে, কিছু কিছু কোর্সে, এর বেশি তার কোনো কোর্সই হয়তো নাই। তো তুমি নিজে বলো তো 2.42 কে 2.8 বানাইতে হলে কয়টা কোর্স লাগবে আনুমানিক, একটু অনুমান করো তো। ধরো তোমাদের যদি টোটাল 50টা কোর্স থাকে, আনুমানিক কয়টা কোর্সে A+ বানাইতে হবে?
আনুমানিক কয়টা কোর্সে এ প্লাস বানাইতে মিনিমাম 14-15টা কোর্সে দেখবো যে এ প্লাস বানাইতে হইতেছে এ প্লাস। আর যদি বি, এ মাইনাস, বি প্লাস এগুলো বানাও তাহলে হয়তো দেখবা যে এটলিস্ট 25-30টা কোর্সে বানাইতে হইতেছে। ঠিক না? আমি ঠিক বলছি? ঠিক ঠিক বলতেছি? জি স্যার। ওকে, এখন 25-30টা কোর্স আমি ধরে নিচ্ছি যে 2.42 পাইছে সে এ প্লাস রিটেক করলেও পাবে না, এটাই হলো বাস্তবতা। এবং সে 15টা-20টা কোর্সে সে এ প্লাস পেয়ে যাবে, এটা আশা করাটাও বাস্তবতা বিরোধী। সো আমি ধরে নিচ্ছি সে বি প্লাস পাবে, রিটেক করলে আরেকবার চেষ্টা করলে হয়তো সে বি প্লাস পাবে। 25-30টা কোর্স রিটেক করা কতগুলো টাকার ব্যাপার তুমি চিন্তা করো, কতগুলো সময়ের ব্যাপার তুমি চিন্তা করো। যদি 25টা কোর্স হয়, 5টা করে কোর্সে পার সেমিস্টার নেই, আরো 2.5 বছরের ব্যাপার। ঠিক বলছি? 2.5 বছর তাকে কি আমি বলবো যে আরো 2.5 বছর রিটেক করো? না। না স্যার। তারপরে কি গ্যারান্টি আছে সে 2.8 যেতে পারবে? না নাই, সেই গ্যারান্টিও নেই। তাহলে কি তাকে এটার জন্য চেষ্টা করার আমি কি বুদ্ধি দেওয়া ঠিক হবে? ঠিক হইতো? না স্যার। এটাও ঠিক হতো না। 30টা কোর্স 25টা কোর্স রিটেক করা মানে 5টা সেমিস্টারে সে শুধু সার্ভিস ফি দিবে 50,000 টাকা। আরো 25টা কোর্সে হইলো 3-25 75 ক্রেডিট, এক এক ক্রেডিট যদি 2,000 টাকা করে হয়, আরো 1.5 লাখ টাকা, তার মানে প্রায় আরো 2 লাখ টাকা এক্সট্রা খরচ। আমার কি 2 লাখ টাকা এক্সট্রা খরচ করানো বুদ্ধি দেওয়াটা ঠিক হইতো? নো স্যার। আমি একটা বুদ্ধি দিই না, আমি তাকে বলছি যে তুমি ভুলে যাও এইসব জিনিস, যা হইছে হইছে, কিচ্ছু করার নাই, এখন টু লেট। আমার আগে থেকে পড়াশোনা করা উচিত ছিল যদি তোমার এরকম চিন্তাই থাকতো, এখন আর এটা চিন্তা করো না। সেইটা আমার দৃষ্টিতে এটা হইলো ওন্ট হ্যাভ, তুমি এটা কখনোই পাবো না, সম্ভব না, পসিবিলিটি নাই, এটা চিন্তা করে তোমার কোনো ফায়দা নেই। কুড হ্যাভ হইলো মাস্ট হ্যাভ হইলো কি, তো আমি যে ধরনের ফ্যামিলিতে তোমরা জন্মাইছো বা আমি জন্মাইছি, আমাদের জন্য একটা ইউনিভার্সিটি ডিগ্রি মাস্ট হ্যাভ, আমার থাকতেই হবে। ইন্টারমিডিয়েট পাস করা আমার বাপ মার ইজ্জত নষ্ট হয়ে যাবে, রাইট? ঠিক বলতেছি? বাপ মার ইজ্জতের জন্য হইলেও আমাকে একটা অনার্স ডিগ্রি লাগবে, ঠিক না? কথা ঠিক? সো এটা হলো আমার মাস্ট হ্যাভ। শুড হ্যাভ মানে কি, আমি যেহেতু অনার্স করতেছি আমার মিনিমাম 3 সিজিপিএ, ফার্স্ট ক্লাস সিজিপিএ মেনটেন করা উচিত। শুড না? এটা মিনিমাম আমার একটা ফার্স্ট ক্লাস সিজিপিএ থাকা উচিত। শুড না থাকলে যে আমি দায়ী হয়ে যাব, মরে যাবো, এরকম কিছু না, কিন্তু মিনিমাম আমার 3 থাকা উচিত। আর 3 মানে হলো ফার্স্ট ক্লাস, আমার ফার্স্ট ক্লাস থাকা উচিত। যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছি, এতগুলো টাকা খরচ করে পড়তেছি, এরপরে যদি আমার ফার্স্ট ক্লাস না থাকে তাহলে তো আমার এমসি করে যে পড়লেও চলতো জাতীয় ইউনিভার্সিটিতে। কথা বুঝতে পারতেছি আমি ব্যাপারটা? তো যাদের নাই এখন থেকে চিন্তা করো, পরবর্তীতে আরো 20 ক্রেডিট করে চিন্তা করে লাভ নাই, আরো 2 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচ করার কোনো দরকার নেই। এখন থেকে একটা করে, যেমন তানজিনা করতেছে এই সেমিস্টারে একটা করে কোর্স, আগামী 3 সেমিস্টারে 2টা করে কোর্স। একটু কষ্ট বেশি হবে, তুমি আগে আরাম করছো, এখন তোমার কষ্ট বেশি করতে হবে এটা ম্যানেজ করার জন্য। তারপরে হলো কুড হ্যাভ, যে যদি আমি পড়াশোনা ঠিক মতো করতাম, রেগুলার ক্লাস করতাম, এই যে আজকে 3টা সেকশন মিলিয়ে তোমাদের অ্যাটেন্ডেন্স কয়জনের, 3টা সেকশন মিলিয়ে তোমাদের 47 জন প্রেজেন্ট আছে। ওকে, আসলে 3টা সেকশন না, এর মধ্যে অনেক সেকশন আছে যারা অলরেডি একবার ক্লাস করে ফেলছে, সে হয়তো ওই দিন ক্লাস মিস করছে। সো আসলে 3টা সেকশন থেকে আমি যদি খুঁজে বের করি, আমার 40 জন মনে হয় না আছে। সেই 3টা সেকশনে এক একটাতে যদি 30 জন করেও আমি ধরি, 90 জন 100 জন স্টুডেন্ট আছে এই 3টা সেকশনে। বাকিরা কই? বাকি 50 জন কই? যদি 90 জনও ধরি তাহলে বাকি 50 জন কই? বা বাকি 60 জন কই? নাই, রাইট? বাকি 60 জন নাই। এটা হলো কুড হ্যাভ, যে আমার সিজিপিএটা ভালো জায়গায় থাকতে পারতো যদি ঠিক মতো কি করতাম। ওন্ট হ্যাভ মানে হলো আমার এটা কখনোই থাকবে না।
কেটো অ্যানালাইসিস এই জিনিসগুলো তোমরা নিজেরা পড়ে ফেলো, কেটো আর দি 5 ওয়েজ। আমি এটা এখন আর ছোট করে এক্সপ্লেন করতেছি না, আমি যখন এই চ্যাপ্টার গুলোতে যাবো বড় করে এক্সপ্লেন করবো না। আজকে এখানে শেষ করে 6 থিঙ্কিং হেড সেম থিং, আমি এই জিনিসগুলো বড় করে যখন এক্সপ্লেন করবো, এগুলোর উপর চ্যাপ্টার হবে, একটা একটা করে চ্যাপ্টার আছে, তখন আমি কি করবো। আজকে অলরেডি 12টা বেজে গেছে, যেহেতু এই চ্যাপ্টার শেষ ধরে নিও, এই চ্যাপ্টার বাকি 3টা একটু পড়ে ফেলো। এখান থেকে শর্ট আকারে কি আসবে না, হয়তো বলা হতে পারে যে তুমি শর্টে সংক্ষেপে 3টা অ্যানালাইসিস বলো, তুমি মোস্ট অ্যানালাইসিস, পেস্ট অ্যানালাইসিস, শর্ট অ্যানালাইসিস, মোস্ট অ্যানালাইসিসের মধ্যে 4টা বা 3টা যতগুলো চাই সেগুলো বললেই হবে শর্ট করে। হয়তো মার্ক দেখবা যে 2 বা 3 থাকবে, সো এখানে 1 লাইন 2 লাইন করে আছে, একটু ক্লিক লিয়ে নাও। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার 7 শেষ। আগামী শনিবারে আমরা আগামী শুক্রবারে আমরা চ্যাপ্টার 6 অনলাইনে করব, আর চ্যাপ্টার 8 আমরা এই সপ্তাহে ক্লাসে করব। ঠিক আছে, আর আগামী দিন ক্লাসে আমাকে একটু মনে করে দিও যে তোমাদের অ্যাসাইনমেন্ট টপিক দেওয়ার জন্য। আমি হয়তো এর আগেই হয়তো দিয়ে দিব, আজকে কালকে রাতের মধ্যেই হয়তো আমি তোমাদেরকে গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট টপিক এবং প্রেজেন্টেশন টপিক দিয়ে দিব। প্রেজেন্টেশনের ব্যাপারে আমি তোমাদেরকে আবার মনে করে দিই, আমি বলছিলাম যে 9টা সেকশন আমার টোটাল, 8টা তোমাদের 53 তে, আর 52 মিলে হলো 3টা মিলে হলো আমার 9টা সেকশনে আমি ক্লাস নিচ্ছি MIS। এর মধ্যে থেকে যে কোনো 3টা গ্রুপকে র্যান্ডমলি আমি বলবো প্রেজেন্টেশন করার জন্য, এবং এইবার প্রেজেন্টেশন হবে মাত্র 3টা গ্রুপ প্রেজেন্টেশন করবা, সো 1 ঘন্টা আমার জন্য এনাফ। সো যে কোনো একটা ক্লাসে আমি বলবো আসার জন্য, ক্লাস টাইমে এসে প্রেজেন্টেশন করো, এই 3টা গ্রুপ প্রেজেন্টেশন করবা, যে কোনো 3টা, এই 9টা সেকশন মিলে এনিথিং। বুঝা গেছে? তো সবাই প্রিপারেশন নিয়ে রাখতে হবে প্রেজেন্টেশনের জন্য। ক্লিয়ার? জি স্যার। তাহলে আজকের ক্লাস এখানেই থাকুক, এখানেই শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।